যে রাজনীতিতে বিমানদার মতো ব্যক্তিত্ব, যার যে কোনো অনুরোধ তার আদেশ বলে মনে হয়। সেলিমদার দরজা খুলে আসছে, তারপর হাতটা ধরে বললো, সেলিমদা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিই। আমার তো লাশটা এখনো পড়ে আছে আলিমুদ্দিনের। তাহলে ছেড়ে দিলেন কেন? আমার মাথাটা একটু গরম বরাবরই, হঠাৎ করে রেগে যাই, রেগে গেলে হুটহাট করে সিদ্ধান্ত নিই, অভিমান আছে। তুমি হোল টাইমার হয়ে কত টাকা পেলে? জীবন, যৌবন, আমার সংসার, আমার সমস্ত কিছু আমি পার্টিটুকুর জন্য সমর্পণ করলাম। ওই টাকাটা হাতে নেওয়ার মধ্যে যে আনন্দ আছে না, বোধহয় 10 লাখ টাকা পেলে ওই আনন্দ নেই। এই প্রথম তোমাদের চ্যানেলের মধ্যে সবার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, প্লিজ ক্ষমা করে দিও। আমি জানি ক্ষমা করতে পারবে না, তোমার মনে রাগ আছে, ঘৃণা আছে, ক্ষোভ আছে। ফোনটা প্রথম কে করলো তৃণমূলে যাওয়ার জন্য? অভিষেক ব্যানার্জি। পশ্চিমবঙ্গে প্রধান শত্রু বলে কাকে মনে হয়? তৃণমূলটা মাথার যন্ত্রণা। হ্যাঁ। এই ক্যান্সার দেশের কাছে আছে, হ্যাঁ। তাকে তো আটকাতে হবে। অন্যায় স্বীকারও চাইতে পারবো এবং সবার সামনে প্রকাশ্য যেতে পারবো। আমার কোনো গিল্টি ফিল নেই। আমি যদি এখন সৃজন ভট্টাচার্যের বাড়ি যাই, মমতা ব্যানার্জি আমাকে কিচ্ছু বললো না। কেন গিয়েছো? আমার মেয়ে মীনাক্ষী পিসিকে দেখেছে, আমার মেয়ে বাবার হাতে লাল ঝান্ডা দেখেছে। এখন হয়তো আমার মেয়ে দেখবে সৃজন মামার ফোন আর কোনোদিন আসছে না। নমস্কার, আজকাল.ইনের এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা নিয়ম ভাঙতে চলেছি। কথা ছিল এক পক্ষকালে আমরা একটি মাত্র এপিসোড নিয়ে আসব, কিন্তু আজকেরটা বিশেষ এপিসোড, স্পেশাল এপিসোড। কারণ আজকের অতিথি বিশেষ একজন মানুষ, প্রতিকুর রহমান। প্রতিকুরকে স্বাগত জানাই। ধন্যবাদ। প্রতিকুরকে নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলার রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে, প্রচুর নিউজ প্রিন্ট খরচ হয়েছে, প্রচুর স্ক্রিন টাইম খরচ হয়েছে। তো এখন মোটামুটি ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে পুরো ঘটনাটা। তারপরে আমরা প্রতিকুরকে পেয়েছি। তো আমি প্রতিকুরের কাছ থেকে জানতে চাইব, একটা বামপন্থী বাড়িতে, একটা বামপন্থী পরিবারে এবং সংসদীয় বামপন্থী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে অনেক সময় হয় যাদেরকে আদর্শস্থানীয় মনে হয় তাদের ছবি বাড়িতে থাকে। হতে পারে সেটা জ্যোতি বসু, হতে পারে সেটা প্রমোদ দাশগুপ্ত। এখনো কি ছবিগুলো আছে? একদমই, ছবিগুলো সুন্দরভাবে টাঙানো আছে। আর মমতা ব্যানার্জি, সেই ছবির পাশে মমতা ব্যানার্জির ছবি আছে, আর অভিষেক ব্যানার্জি আমাকে যে ঝান্ডা ধরে যে পতাকাটা নিয়েছে, অসংখ্য কর্মী সমর্থকরা এসেছিল, এরকম গোটা 10 বোধহয় ফ্রেম আমার বাড়িতে দিয়ে গেছে। ওই ফ্রেম একটা টাঙানো আছে সুন্দর করে, 3টে ছবি একসঙ্গে আছে, কোথাও কোনো বিরোধ নেই। এবং আমার যদি তুমি বইয়ের র্যাকেও দেখো, কোরআন আছে, বাইবেল আছে, গীতাও আছে, 3জন সুন্দর করে সহাবস্থান করে, কোনো সমস্যা নেই। ফলে যে বা যারা নীতি আদর্শের বুলি আওড়ায়, বুলি কপচায়, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, নীতি আদর্শ মতাদর্শ এগুলো কেবলমাত্র বইয়ের পাতায় গোটাগত কালো অক্ষর নয়। আপনি পড়তে পারেন, আপনি পড়লেন, রাত্রেবেলা কোনো পার্ক স্ট্রিটের কোনো একটা নির্দিষ্ট জায়গায় গেলেন, পানীয় জল খেলেন, ভুলে গেলেন, তারপরে আপনি পরের দিন বলবেন নীতি আদর্শ মতাদর্শ, বলতেই পারেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নীতি আদর্শ সেটা আপনি প্রত্যেকের জীবনে নীতি আদর্শ মতাদর্শ থাকে। আপনার ব্যক্তি জীবনে সেটা তার রিফ্লেকশন কোথায় হলো, আপনি যেটা শিখলেন, যেটা আত্মস্থ করলেন, আপনি ব্যক্তি সেটা ইমপ্লিমেন্ট করতে পারলেন কিনা নিজের জীবনে। তো ফলে আমি বিশ্বাস করি একসঙ্গে সহাবস্থান করতেই পারে। আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বামপন্থী রাজনীতির যে গোড়ার যে কথা, আদর্শগত যে কথা, তার কোথাও মিল আছে? মিল তো অবশ্যই আছে। কিরকম? দেখো, প্রথম কথা হচ্ছে গরিব মানুষের কথা তো বামপন্থীরা বলে, সকল এখন বামপন্থীদের ঠেকা নিয়েছে সিপিআইএমও বলে। মমতা ব্যানার্জি গরিব মানুষের কথা বলছে। আচ্ছা, ওই ব্রিগেডের ময়দানে বা 21শে জুলাইয়ের মঞ্চে যখন গরিব মানুষ গ্রাম থেকে আসে, গা ফাটা পা ফাটা মানুষ, কেউ লুঙ্গি পরে, কেউ ধুতি পরে, দোহাতি মহিলারা শাড়ি পরে, মাথায় ভালো করে তেল পড়েনি, কানে দুল, গুটকা খায়, বিড়ি খায়, খৈনি খায়, এই অংশের মানুষ যে আসে, কাদের সঙ্গে থাকার কথা? যেহেতু থাকার কথা তোমার শ্রেণী, সিপিআইএম বা বামপন্থীরা বলে এরা আমার শ্রেণী। তোমার শ্রেণীর সঙ্গে, তোমার শ্রেণী তো তোমাদের সঙ্গে নেই। তোমার শ্রেণী আছে কেন তৃণমূলের সঙ্গে? তো বলে বামপন্থীদের বিশ্লেষণটা কি, কেন আছে তৃণমূলের সঙ্গে? তাদের পাশে যাচ্ছে তাই, আমরা তাদের পাশে নেই তাই। তো আমার তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে বলে তারা যাচ্ছে, আর বামপন্থীরা তাদের পাশে নেই, তাদের পাশ থেকে দূরে সরে গেছে তাই তাদের পাশে নেই। এই দূরে সরে যাওয়াটা কি কোনো নির্দিষ্ট কিছু নেতৃত্বস্থানীয় লোকের কারণে, নীতি নির্ধারণের কারণে? সেটা ঠিক ওইভাবে তুমি দেখলে হবে না। 11 সালের পর থেকে তো ক্ষয়িষ্ণু হয়েছে আস্তে আস্তে।
সালের পর থেকে পার্টির অভ্যন্তরে একটা বিরাট কনস্পিরেন্সি হয়েছে, একটা বিরাট ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রের শিকার গোটা পার্টি হয়েছে বা এখনো হচ্ছে। এখন যেটা রিয়েলাইজ করি, এবার আপনি বলবেন সেই সময় আপনি বলেননি কেন, তখন আমি রিয়েলাইজ করিনি। আসলে যখন আপনি ঘরের মধ্যে থাকেন, ঘরের টেম্পারেচার কত, ঘরের বাইরে কি ওয়েদার আপনি বুঝতেই পারবেন না যদি এসির মধ্যে থাকেন। বাইরের টেম্পারেচার বোঝার জন্য কিন্তু ঘরের বাইরে আসতে হয়, তবে বোঝা যায়। এতদিন তো এসি ঘরের মধ্যে ছিলাম, তো ফলে টেম্পারেচার বুঝতে পারিনি। এখন এসি ঘরের বাইরে এসছি তো টেম্পারেচার বুঝতে পারছি। তখন মনে হয়নি, এখন মনে হচ্ছে। গোটা পার্টির মধ্যে 14 সালের পরে আমাদের আমি যে পার্টিটা করতাম, সেই পার্টির মধ্যে একটা বড় অংশের আরএসএস এর লোক দীর্ঘদিন ধরে বাসা বেঁধে ছিল। আরএসএস এর লোক? আরএসএস এর লোক, বিজেপির লোক না, আরএসএস এর লোক। তাদেরকে আইডেন্টিফাই করতে পারেনি? এখনো পার্টির মধ্যে তারা আছে, এখনো আছে। আমি বিশ্বাস করি এখনো তারা আছে। আর সহজ কথা বলো না, একটা নির্দিষ্ট ভোট তোমার থেকে কেটে যায়, সেম ঠিক সেই নির্দিষ্ট ভোট বিজেপিতে বেড়ে যায়। আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করব, যে সাংবাদিকতার সূত্রে বিভিন্ন মহলে একটু যোগাযোগ পরিচিতি আছে, বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম খবর আমার কাছে আসে। 2019-এর নির্বাচনের সময় বা তৎপরবর্তী সময় কখনো কি অলিখিতভাবে, লিখিতভাবে নয়, পার্টির দলিলে নয়, কিন্তু অলিখিতভাবে এটা চাউর করে দেওয়া হয়েছিল একদম শীর্ষ নেতৃত্ব থেকে, যে তোমরা এবার আগে রাম পরে বাম, আগে তোমরা বিজেপিকে ভোট দাও? শীর্ষ নেতৃত্ব থেকে গেছে কিনা বলতে পারবো না, এটা আমার অন্তত আমার চোখে পড়েনি, আমি কোথাও দেখিনি, এটা কনফার্ম, আমি কোথাও দেখিনি। কিন্তু শীর্ষ নেতৃত্ব জানতো না এমনটা নয়, অ্যালাউ করেছে। পার্টি রেজিমেন্টেড পার্টি। ভাই তুমি 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, আমরা তো হারা অবস্থায় এসেছিলাম। আমরা শুনে এসেছি যে সিপিএম স্বামী স্ত্রীর মধ্যে কি কথা বলে সিপিএম সব জানে। এত সার্ভিলেন্সের মধ্যে থাকতো, এত র্যাডারের মধ্যে থাকতো। বোধহয় চাইনাতে বোধহয় এত সিসিটিভি নেই, যে 34 বছর পশ্চিমবঙ্গে যত সিপিএম লোকের বাড়ির অন্দরে যতটা ছিল, সেই পার্টির অন্দরে 10 বছরের মধ্যে 9 বছরের মধ্যে এমন অবক্ষয় হলো যে তুমি খোঁজ পাচ্ছ না, তোমার পার্টির একটা বড় অংশ সাইলেন্স নিয়ে আস্তে আস্তে বিজেপির দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আগের আম পরে বাম থিওরি তো সবাই জানে, সংবাদ মাধ্যমের আগে থেকে লিখিত হয়েছে, প্রতিটা সংবাদপত্রের হেডলাইন হয়েছে আগের আম পরে বাম। কাউন্টার দেওয়া গেল না কেন? পার্টি চাইলো না? আমার তো মনে হচ্ছে তাই চাইলো না। কেন চাইলো না? মনে হয়েছিল বোধহয় বিজেপি এলে বাড়তি সুবিধা হবে, বাড়তি সুবিধা পেয়েছে। আমি এই প্রসঙ্গে আসবো। আমি একটু পুরনো এর দিকে ফিরে যাই। যখন সিঙ্গুর নন্দীগ্রাম ঘটছে, তখন আপনি ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন। সিঙ্গুর নন্দীগ্রামে জমি অধিগ্রহণ এবং সেটা নিয়ে একটা বিস্তারিত আন্দোলন। সেই সময় আপনি যে ছাত্র রাজনীতি করছেন, সেই ছাত্র রাজনীতিতে কিন্তু তার উল্টো স্রোত বইছে, উল্টো দিকে স্রোত বইছে পশ্চিমবঙ্গে। আপনি এখন দাঁড়িয়ে কি মনে করেন সিঙ্গুর নন্দীগ্রাম প্রসঙ্গে? দেখুন, আমি মনে করি সিঙ্গুরে কারখানা হলে ভালো হতো, এখনো মনে করি বেকারদের কর্মসংস্থান হতো। এবং আমি যে দলটা করতাম সিপিএম এর একটা বড় অংশ মনে করে, অধিকাংশই মনে করে যে সিঙ্গুরে কারখানা হলে ভালো হতো, বাংলার বেকার যুবকরা কাজ পেত। আবার আমি যে দলটা করতাম সেই দলের একটা বড় অংশ এটাও মনে করে যে পদ্ধতিতে জমি অধিগ্রহণ করা হয়েছে, আরেকটু যদি মানুষের পালস বুঝে জমি অধিগ্রহণ করা হতো, হয়তো এই অবস্থা হতো না। একটু তো আলোচনা করে, তোমার কৃষক সভা আছে, বিশাল বড় সংগঠন, তখন কৃষক সভা কেন সার্ভে করলো না মানুষের মধ্যে? আপনি নিজে ক্ষেত মজুর সংগঠনের সঙ্গে যুক্ত। আমাকে যুক্ত করা হয়েছিল, কাজ কতটা করতে দিয়েছে আমি জানি না, কাজ করতে দেয়নি বলেই আমার এই সিদ্ধান্ত নেয়া। বাট এটা তো ঠিক, সেই সময় তোমার সংগঠন ছিল, সরকার তোমার, ক্ষমতা তোমার, প্রতিটা বুথ, প্রতিটা পাড়ায়, প্রতিটা বাড়ির মধ্যে তোমার কৃষক সভা ছিল, কৃষক না হলেও কৃষক সভার সদস্য ছিল। তুমি এই সার্ভেটা তুমি করতে পারলে না, কোনটা 2 ফসলি জমি, কোনটা 3 ফসলি জমি, আচ্ছা কোন জমিটা জেনে রিয়াকশন হবে। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি আমরা জানি, এসএফআই যখন করেছি আমরা জানি কোন রাস্তা দিয়ে মিছিল গেলে পুলিশ আটকাবে, কোন রাস্তা দিয়ে মিছিল গেলে পুলিশ ছেড়ে দেবে, কোন রাস্তা দিয়ে মিছিল নিয়ে গেলে টাসেল হবে, আমরা জানতাম। আমরা বাচ্চা ছেলে যদি জানতে পারতাম, 34 বছরের সরকার, মাথার উপরে সরকার ছিল, পার্টির ওই হোল পার্টি জানতো না। তো ফলে সদিচ্ছা কিন্তু শুধুমাত্র এক পক্ষের উপরে দোষ দিয়ে দাগিয়ে দেবো যে মমতা ব্যানার্জির জন্য, তৃণমূলের জন্য শিল্প হলো না, সেটা ঠিক নয়। তোমারও সদিচ্ছার অভাব ছিল, এটা তোমাকেও স্বীকার করতে হবে। সেটা আপনি কখনো বলেছিলেন পার্টির মধ্যে, তার মধ্যে কখনো কোনো পরিস্থিতিতে? তখন আমার সেই বলার অবস্থা ছিল না, তো কারণ তখন আমি সদ্য কলেজের মধ্যে ঢুকছি, আমি সদ্য ইউনিট কমিটি মেম্বার আমি।
ফলে তখন আমি বলবো কিভাবে? আর যখন আমি এসছি তখন অলরেডি সেই ইস্যু শেষ। বরঞ্চ এটা শুনেছি যখন সিঙ্গুর নিয়ে যখন আমরা বেশি কথা বলি তখন বলছে ওই ইস্যুটার বিরুদ্ধে ঢোকা যাবে না, ছেড়ে দে, লস কেস। মানুষ এটা বিশ্বাস করে না। হয়তো তখন থাকলে বলতাম, হয়তো বলতাম, নাও বলতে পারতাম, বাট জানি না, তখন আমি ছিলাম না পার্টির অভ্যন্তর। তখন আমরা সবে রাজনীতিতে শিশু, সবে ডিম ফুটছে, ডিমে তা দেয়া হচ্ছে। তখন আমাদের কাছে যে টনিক খাওয়ানো হতো আমি সেই টনিকই খেতাম। তখন তো বুঝিনি যে ভাই ভিটামিনের নামে আসলে প্যারাসিটামল খাওয়ানো হচ্ছে। এখন তো যখন চোখ ফুটেছে বুঝি কোনটা ভিটামিন আর কোনটা প্যারাসিটামল। যখন প্রশ্ন করি যে ভাই প্যারাসিটামল খাবো না, তখন সমস্যা। রাজ্য কমিটিতে আপনি রাজ্য কমিটির সদস্য ছিলেন? ছিলাম। সেই রাজ্য কমিটির মিটিং থেকে বেরিয়ে রাজ্য সম্পাদক হুমায়ুন কবিরের কাছে চলে গেলেন। আপনারা কিছু জানতে পেরেছিলেন? আমরা তো রাজ্য সম্পাদক মন্ডলীর মিটিং ছিল, আমরা তো রাজ্য কমিটির সদস্য, আমরা তো জানার কথা নয়। আমি যতটুকু জানি সিপিআইএম এখন বলে সমষ্টির সিদ্ধান্ত। সিপিএম তো সমষ্টির সিদ্ধান্তে বিশ্বাস করে, হয়তো রাজ্য কমিটির সদস্যরা সিদ্ধান্ত ছিল না, আমি জানি না রাজ্য সম্পাদক মন্ডলীর অনুমোদন ছিল কিনা, কিন্তু সিপিআইএম বলে সমষ্টির সিদ্ধান্তে চলে। আমি বিশ্বাস করি অধিকাংশই সম্পাদক মন্ডলীর সদস্য জানতেন না, এবং এটা গোপন মিটিং ছিল। গোপন মিটিংটা বাইরে এলো কি করে? যেভাবে আমার হোয়াটসঅ্যাপের চ্যাট লিক হয়েছে সেইভাবে। আমি এই প্রশ্নটা এবার আসি, খুব স্বাভাবিকভাবে আপনি সূত্রটা ধরিয়ে দিলেন। হোয়াটসঅ্যাপের চ্যাট লিক, আবার এই সূত্রটা ধরলাম, লোকে বলবে স্ক্রিপ্ট করে দেয়া, এখন মুশকিল হচ্ছে। বলুন। সরি, না, স্ক্রিপ্ট করে দেয়া একেবারেই নয়। আমি আমার কিছুটা সুবিধা হলো আসলে সাংবাদিক হিসেবে, যখন একরকম প্রস্তুতি থাকে, আপনাদের জন্যই আর কি এই কথাটা বলা, যে একরকম প্রস্তুতি থাকে ইন্টারভিউ নেওয়ার। আজকে যে ইন্টারভিউটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন, বিশেষ এপিসোড হিসেবে যখন হচ্ছে তখন খুব তাড়াহুড়োয়, খুব স্বল্প নোটিশে ইন্টারভিউটা শুট করা হচ্ছে। তো প্রস্তুতি এক প্রকার আছে, যেহেতু আমরা সংবাদের মানুষ, সারাদিন সংবাদের মধ্যে থাকি, তার নানা রকম কথা সামনে আসে, কাছে আসে, ফলে একটা প্রস্তুতি আছে। কিন্তু সেই প্রস্তুতির সঙ্গে সঙ্গে পিঠোপিঠি আরো নানা রকম কথা এসে জড়িয়ে পড়ে, যেগুলো জানতে ইচ্ছে করে। তো সেই প্রশ্নেই এই চিঠি লিক হওয়ার প্রশ্ন, যে আমার কথা হলো যে হলো কি করে, মানে ঘটনাক্রমটা বলুন, যে মানে কি হলো, মানে আপনি সিদ্ধান্ত নিয়ে চিঠিটা দিলেন, দেওয়ার পর কতক্ষণ বাদে আপনি জানতে পারলেন যেটা লিক করেছে? অন সেকেন্ড দাঁড়ান, আমি ঘটনাচক্রে আমি ডেট টাইম মনে রাখতে পারছি না, মানে মনে রাখতে পারি না। আচ্ছা, সালও মনে রাখতে পারি না আমি চিঠিটা দিই সেলিমদাকে, দিই 9:52 সেলিমদাকে দিই .9:52। আচ্ছা, রাজ্য কমিটির গ্রুপে 9:52 আর 9:53, তারপরেই রাজ্য কমিটির গ্রুপে আমি দিই চিঠিটা। দেওয়ার পরে আমি ওয়েট করছি নেতারা কেউ ফোন করবে। 10 মিনিট পরে বেশ কয়েকজন রাজ্য কমিটির সদস্য আমাকে ফোন করেছে, দাদা দিদি যারা হয়, যারা ভালোবাসেন, তারা ফোন করেছে, এই সিদ্ধান্ত নিস না, কেরকম করছিস, কেন দিলি, স্বাভাবিক সেটে। 8 ঘন্টা থেকে 1 ঘন্টা, আমার ঠিক এক্সাক্ট সময় নেই, আমার সব 1 ঘন্টার মধ্যে, যদি আপনি আমি দেখলে বলতে পারবো, আবার এত সময় নেই, 1 ঘন্টার মধ্যে ধরে রাখুন, 1 ঘন্টার মধ্যে আমি যে কুণালদার পোস্টে, ফেসবুক পোস্টে ওই চিঠিটা গেছে। আর তারপরে সাংবাদিকদের যখন ফোন আসা শুরু হলো, আমি বুঝলাম কি ব্যাপার, আমি তো দিলাম তো গ্রুপে, ফোন আসছে কেন? আমি ফোন ধরলাম, বলছে তুমি কি আমার কোনো পদত্যাগপত্র দিয়েছো? বললাম না, আমি কোনো পদত্যাগপত্র দিইনি, সেটা পার্টির আভ্যন্তরীণ বিষয়। বলছে কুণালদা তো চিঠিটা পোস্ট করেছে, কুণাল ঘোষ চিঠি পোস্ট করেছে, তৃণমূলের মুখপাত্র। তখন আমি অবাক হয়ে গেলাম যে কি করে হয় এটা। আমি তো অবাক, আমার মুখে কোনো কথা নেই। তারপরে ফোনের উপর ফোন আমাকে বিভিন্ন মিডিয়া অনেকক্ষণ ধরে তাতানোর চেষ্টা করেছে, কেন দিয়েছো। আমি শেষ বাধ্য হয়ে এক প্রকার মানে বললাম যে আমি সামনে আসবো না, কিন্তু আপনি ভয়েস রেকর্ড নিন। আমি তখনই বলেছি যে এটা আমার পার্টির আভ্যন্তরীণ বিষয়, আমার পার্টির আমার পার্টির আভ্যন্তরীণ বিষয়, আমি আমার পার্টির অভ্যন্তরে এই কথাটা বলবো। সেদিনও পর্যন্ত বলে গেছি। অদ্ভুতভাবে আমি সাংবাদিকের নাম দেখাতে চাই না, একজন সাংবাদিক তিনি আমাকে ওই চিঠিটা পাঠিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার চিঠি? আমি বললাম কোথায় পেলে? বললো সোর্স। আমি জিজ্ঞেস করছি এটা কি তোমার চিঠি? আমাকে জিজ্ঞেস করলো, আমি যাবার জিজ্ঞেস করলাম কোথায় পেলে? উত্তর দিলেন, তোমাদের এক রাজ্য কমিটির সদস্য থেকে আমি পেয়েছি। আপাতত আর কোনো খবর আছে? আমি স্ক্রিনশট দিয়ে দিতে পারি, যদি আপনারা ওই ব্লার করে দেখাতে পারেন নাম্বার।
কারণ সেই সাংবাদিকের নিরাপত্তার প্রশ্ন আছে। নিরাপত্তা আমার যেমন বাড়ির অন্দরে ঢুকে যায়, বউ বাচ্চাকে নিয়ে আক্রমণ করে, তার নিরাপত্তা অবশ্যই আপনারা দেখাতেও পারেন। বললো আর কোনো খবর আছে? আমি বললাম আপাতত নেই। ওই দিনের ঘটনা। তখনও পর্যন্ত আমি পার্টির অভ্যন্তরে বলতে চেয়েছি। পয়েন্ট নাম্বার 2, তাহলে বাইরে বললেন কেন? তার পরদিন আমি সেই দিনে বিমানদার ফোন আসে, বিমানদা ফোন করেন, ফোন করে কিছু কথা হয়েছে, বিমানদা আমাকে ডেকেছেন। বিমানদা বলেছেন যে তুমি এসো, আমি কথা বলতে চাই। আমি বিমানদাকে ফ্র্যাঙ্ক, এটা তো এখন তৃণমূল এসছি, লুকিয়ে চুরিয়ে কোনো লাভ নেই। আমি বিমানদাকে বলেছি, বিমানদা আমি আপনাকে ফেস করতে পারবো না, আপনার যে কোনো অনুরোধ আমার কাছে আদেশ বলে মনে হবে। আমি এখনো বিশ্বাস করি যে রাজনীতিতে বিমানদার মতো ব্যক্তিত্ব, যার যে কোনো অনুরোধ আমার কাছে, আমার কেন, ডান বাম অতিবাম অতিডান সবার কাছে, যারা রাজনীতির ছাত্র তাদের কাছে বিমানদার একটা আবদার আদেশ বলে মনে হবে। একদম খেলা যায় না। একদম। আমি বললাম বিমানদা আমার কিছু কথা আছে, আমি যাদেরকে বলেছি তাদেরকেই আমি বলবো, তুমি আমার সঙ্গে এসো, রাত্রে এসো, গাড়ি নিয়ে এসো, যখন কেউ থাকবে না আমি কথা বলতে চাই তোমার সঙ্গে। আমি বললাম বিমানদা আমি ভেবে বলছি। আমি তখনও মনের মধ্যে দ্বন্দ্ব আছে, আমি বিমানদার কাছে যাবো না যাবো না, যাবো না যাবো না, বিমানদার ডাকলেন যাবো না, আমি চুপচাপ আছি। তারপর দিন ভাবছি বিকালে আমি যাব। 10টার সময় একজন সাংবাদিক ফোন করলেন, আমি নাম নেবো না, নিশ্চয়ই আজকালের পডকাস্ট হচ্ছে, অন্য নাম নেওয়া ঠিক হবে না। একজন সাংবাদিক ফোন করলেন, বিমানদার সঙ্গে ফোনে কি কথা হলো জানতে পারি কি? আচ্ছা, ফোনটা হলো বিমানদা আমার আর অন্য একজন ব্যক্তির মধ্যে। পরদিন 10টার সময় তিনি জানতে পারলেন কিভাবে? পরে বুঝলাম, আমি তো সংগঠন করেছি, আমি কোনোদিন মিডিয়ার সামনে গিয়ে বাইট দেওয়ার জন্য আন্দোলন করিনি, কোনোদিন আপনি আমার দেখাতেই পারবেন না। ইভেন নিজের ফেসবুক প্রোফাইলেও যদি কোনো বড় প্রোগ্রাম হতো, আমার দেওয়া ছবিটা সবচেয়ে পেছনে রাখতাম। আমি কোনোদিন সামনে আসার ছিল না, সামনে আসতে চাইও না। আমি পেছনে ওই পিলারটা বা ওই ভিতটা যে মাটির নিচে থাকে, আর আমার উপরে তুমি অট্টালিকা করো, আমার কোনো সমস্যা নেই, আমি নিচেই থাকতে চাই। আমি তো বুঝি। পরে বুঝলাম যে আসলে বিমানদাকে দিয়ে ফোন করানো এবং সেটা সংবাদ মাধ্যমের কাছে লিক করে দেওয়া হচ্ছে একটা স্ট্র্যাটেজি। বিমান বোস তোমাকে ডাকলেও তুমি গেলে না, এত বড় উদ্ধত্ত তোমার। এবং আমি জানি ওখানে অন্য কোনো সাংবাদিক ছিলেন, বিমানদার কাছে যাব, বিমান আমাকে হাতটা ধরে বলে প্রতিকূল পার্টিতে ঠেকে যাও, আমার পয়েন্টগুলো অ্যাড্রেস হতো কি না হতো জানি না, আমার পক্ষে তো ফেরানো মুশকিল ছিল। ওটাই পরদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতো, বা ওই দিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতো, বিমানদা প্রতিকূলকে হাত ধরে বলছে থেকে যাও। প্রতিকূল যদি না থাকে, প্রতিকূলের শত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো থাকবে না। আমি শেষ করবো যে কথা বলে, আজকে ধরো আমার উপরে অভিযোগ তুলে যে তুমিই লিক করেছো কুণাল ঘোষের কাছে, এখন বোঝা যাচ্ছে তৃণমূল আসার পরে বলছে, এখন বোঝা যাচ্ছে তুমি লিক করেছো কুণাল ঘোষের কাছে। আচ্ছা, তোমাদের আজকাল তোমাদের প্রিন্টিং এ তোমরা সহজেই পেয়ে যাবে, যখন সিপিআইএম যখন অল ইন্ডিয়া পার্টি কংগ্রেস হয়, কে সম্পাদক হবে এই নিয়ে পার্টির মধ্যে পলিট ব্যুরোর মধ্যে চর্চা হচ্ছিল। আপনারাই বোধহয় কোথাও লিখেছিলেন মোহাম্মদ সেলিম পলিট ব্যুরোর সম্পাদক হতে চান না, তিনি আপাতত রাজ্য সামলাতে চান। তো এই খবরটা কি এমএবিবি দিয়েছিলেন না মোহাম্মদ সেলিম দিয়েছিলেন? ওটা তো পলিট ব্যুরোর মিটিং হচ্ছিল, সম্পাদক মন্ডলীর একাধিক মিটিং এর খবর সংবাদ মাধ্যমের শিরোনামে আসে। আমি যখন রাজ্য কমিটির সদস্য হইনি, তখন রাজ্য কমিটির সদস্য ঘুরে বেড়ায়, তখন তাহলে কারা লিক করেছিল? পলিট ব্যুরো মেম্বার তো খুব বেশি জন পশ্চিমবঙ্গ থেকে নয়, তাহলে কি তাদের সঙ্গে কোনো, আমি বলতে চাই না, যারা বলছেন ভাববেন। আমি দুর্বলতাগুলো তুলে ধরার চেষ্টা করেছি, আপনি যদি না ভাবেন সেটা আপনার বিষয়, আপনার দল, আপনি বুঝুন। পরিবারকে নিয়ে একটা প্রসঙ্গ এসছে ঘটনার পরে। আপনার স্ত্রী সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, এসএফআই করতো, তারপরে প্রার্থীও হয়েছিল সম্ভবত। এসএফআই যখন করতো তখন রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। পরে বিয়ে হয়ে যাওয়ার পরে আমি যখন হোল টাইমার হই, আমি দিনরাত বাড়ির বাইরে থাকতাম। আমাদের বাচ্চাটা হলো, স্বাভাবিকভাবে বাচ্চাটাকে মা হিসেবে তাকে একাই বড় করতে হচ্ছে, পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য নিয়ে। পরিবারটা মূলত সামলাতো, আস্তে আস্তে রাজনীতি থেকে দূরে সরে গেছিল। যখন পঞ্চায়েত নির্বাচন আসে, ওই এলাকায় ক্যান্ডিডেট দেওয়ার মতো ক্ষমতা আমাদের পার্টি ছিল না, এখনো নেই। এজেন্ট বসানোর মতো ক্ষমতা নেই। আমি বাইরে তো বলবো অবশ্যই সন্ত্রাসের কারণ, তখন বলতাম অবশ্যই সন্ত্রাসের কারণ, কিন্তু মেজর ফ্যাক্ট হচ্ছে সত্যি সংগঠন নেই। ক্যান্ডিডেট যাকে হতে বলছি বললে বেকার হেরে যাবো, দাঁড়িয়ে কি করবো? আমি বললাম আমি সিপিআইএম রাজ্য কমিটির সদস্য, আমি যে এলাকায় থাকি সেই এলাকা থেকে জেলা পরিষদের ক্যান্ডিডেট দাঁড়াবে না? আমার স্ত্রীকে আমি ক্যান্ডিডেট হতে বলি, বললো আমি তো রাজনীতি থেকে দূরে সরে এসেছি, আমি ক্যান্ডিডেট হতে চাই না। বললাম এটা পার্টির ইমেজের প্রশ্ন, যে তুমি দাঁড়াবে না?
দাঁড়ালো। আমি যখন লোকসভা নির্বাচনের প্রার্থী হই, আমার গোটা অঞ্চলে কোথাও পোলিং এজেন্ট বসেনি, কোথাও বসেনি। আমার বুথে আমার স্ত্রী নিজে পোলিং এজেন্ট হিসেবে বসেছিল। আমার স্ত্রী রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কিন্তু প্রতিকূল রহমানের সঙ্গে আছে। যে বা যারা আমার স্ত্রীকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আমাকে নিয়ে আক্রমণ করছে, করুন, দেখুন, আমাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করুন, আমার কোনো যায় আসে না। আমি রাজনীতির লোক। আমার স্ত্রী রাজনীতি থেকে অনেকটা দূরে সরে গেছে। যে বা যারা যদি কেউ কেউ মনে করেন, এবং আমি জানি এটি অধিকাংশ যারা আছে, যারা করেছে সেটা না বুঝেই করেছেন, কয়েকজন আছে যারা এটাকে প্রমোট করতে যায়, যে ক্রিয়েট করতে যায়, সেটা অশান্তি তৈরি হবে। প্রতিকূল রহমান আর শিরিন সুলতানার ওই সম্পর্ক বাজারে কেনা 5 টাকার ফেভিকুইক দেওয়া নয়। প্রতিকূল রহমান আর শিরিন সুলতান সম্পর্ক ওই ফেভিকল নয়। আমাদের সম্পর্ক অনেক মজবুত জোর আছে, ওসব ঠুনকোতে আমাদের সম্পর্ক ভাঙবে না। উনিও কি তৃণমূলে আসছেন? ওনাকে জিজ্ঞেস করুন। দেখুন, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, প্রতিটা মানুষের রাজনৈতিক দর্শন থাকা উচিত। সেটা তার নিজস্ব বিষয়। কে কাকে ভোট দেবে, কে কোন দল করবে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত বিষয়। সেই ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করা উচিত নয়, কারোর উচিত নয়। ওকে, আমি বোঝাতে পারি, এটুকু বলতে পারি। একদম। একই সঙ্গে অনেকগুলো নাম সিপিএম এ উচ্চারিত হয় প্রতিকূল রহমানের সঙ্গে। তার মধ্যে দীপশিতা আছে, সৃজন আছে, ঐশী আছে, অনেকের নাম উচ্চারিত হয়। যে মুহূর্তে তোমার ঘটনাগুলো উঠলো, তখনই সেই মুহূর্তে আরো অন্যান্য 3-4টে নামও সমানভাবে উঠে এলো। তোমার কি মনে হয় যে তোমার ঘটনা এদের উপর কি প্রভাব ফেলেছে, বা এই যে প্রজন্মটা সিপিএম এর, সেই প্রজন্মের উপর কি প্রভাব ফেলেছে? দুটো দিক আছে, প্রতিটা ঘটনা দুটো দিক থাকে। আমি তো বেরোয় এসেছি, ফলে তো বুঝতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমি যতটুকু ওদেরকে চিনি, দুটো দিক আছে। প্রথম দিক হচ্ছে, প্রতীকদার সঙ্গে এতদিন মিশলাম, এতদিন থাকলাম একসঙ্গে, এত অনেক খারাপ মুহূর্ত, ভালো মুহূর্ত কাটালাম, প্রতীকদা আমাদের ছেড়ে চলে গেল। ভয়ানক রাগ আছে, অভিমান আছে, দুঃখ আছে, ঘৃণা আছে, সেটা স্বাভাবিক। এটা একটা হতে পারে। 2 নম্বর যেতে হতে পারে, সেটা হওয়ার চান্স খুব কম। প্রতিকূলদা ছেড়ে বের হয়ে গেছে, কিন্তু প্রতিকূলদা যে প্রশ্নগুলো তুলেছে সেটা তো ভ্যালিড। সেই প্রশ্নগুলো নিয়ে কি দলের মধ্যে লড়বো, একটা দলের আমূল পরিবর্তন করব? দেখো, আমি তলায় ঘুরে ঘুরে সংগঠন তৈরি করেছি, অসংখ্য ছেলে তৈরি করেছি, অসংখ্যবার তারা ফোন করছে, এখনো ফোন করছে। আজকের এই যখন তোমার এখানে বসে আছি, আমি নাম্বার দেখাবো না, এখনো ফোন আসছে, কন্টিনিউ ফোন আসছে, তারা কথা বলছে, অভিমান করছে। তুমি তো তৃণমূলের বিরুদ্ধে লড়তে বলেছিলে, আমাদের ছেড়ে তুমি চলে গেল। ফলে তাদের ঘৃণা, তাদের রাগ, একজন আমি হিউম্যান বিং, আমি যদি উল্টো দিকে হতাম আমারও তাই হতো। তাদের মধ্যে কিন্তু এই দুঃখ, রাগ, ঘৃণার মধ্যে কিন্তু সততা আছে, ভালোবাসা আছে, আবেগ আছে, সেটা থেকে করছে তারা। এটা তো ঠিক। আজকের পশ্চিমবঙ্গের তলাতে যে সিপিএম কর্মীটা এখন প্রতিকূল রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করছে, 2 দিন আগে যে প্রতিকূল রহমানকে পক্ষে যে লড়াই করেছিল, যে প্রতিকূলদা ঠিক বলেছে, তাকে তো বিষোদ্গার করতে হচ্ছে। পার্টিকে ডিফেন্ড করছে। আর পার্টির মধ্যে এই প্রশ্নহীন আনুগত্যের প্রশ্নহীনতার বিরুদ্ধে যখন যে প্রশ্ন করতে চেয়েছে, তাকে কর্নার করে দেওয়া হয়েছে। আমি সমস্ত জেলাতে এখন সিপিএম প্রতিকূল এফেক্ট চলছে। যারা প্রশ্ন করেছিল, যাদেরকে দল ছাঁটাই করবার চেষ্টা করেছিল, যাদেরকে বলেছিল বের হয়ে যা, তাদের কাছে নেতারা এখন ফোন করছে, আমার কাছে সব খবর আসে। তাদেরকে জিজ্ঞেস করছে, তাদের ক্ষোভগুলো জিজ্ঞেস করছে, বসার চেষ্টা করছে, বসো আমরা শুনি। এটাই যদি করতেন, তাহলে প্রতিকূল রহমানরা হারিয়ে যেত না। আমি তো আগের দিনও বলেছি, দেখুন, আমি আমার রাজনৈতিক জীবনের রাজ্য কমিটির সদস্য, মানে একটা পার্টির সর্বোচ্চ জায়গায় আমি এসেছি, একদম 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 টপে উঠেছি আমি পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতিতে। যদি আমি বলবো না আমি বিশাল মহান কিছু, আমার তো অসংখ্য কর্মী আছে যারা তলায় মার খায়, তাদের মধ্যে তারা আমাকে উপরে একটু তুলে দিয়েছে, তাদের মধ্যে আমার নাম হয়তো উচ্চারিত হতো। আমি মহান কেউ নই, কিন্তু সেই জায়গাটা যখন ছাড়তে হচ্ছে, মানে তো আমি রাজনৈতিকভাবে আত্মহত্যা করছি, সুসাইড করছি। কেন করলাম? আমার তো লাশটা এখনো পড়ে আছে আলিমুদ্দিনে। ভাই, কাট না রে, পোস্টমর্টম কর না, করে দেখ ওই লাশটার মধ্যে প্রতিকূল রহমান কেন সুসাইড করে, বোঝা যাবে তো। স্টোমাক আছে, ব্রেন আছে, কিডনি আছে, লিভার আছে, খুঁজে দেখ, পাবি প্রতিকূল রহমান কেন সুসাইড করে। আমি বলছি প্রতিকূল রহমান রা কেন সুসাইড করে, খোঁজার চেষ্টা হবে তো কোনোদিন। আজ থেকে 2 মাস বাদে যদি দেখা যায় যে দীপশিতা বা সৃজনের মতো কেউ তোমার মতো দল ছেড়ে চলে এলো, তাহলে কি তুমি অবাক হবে? আমার দীপশিতা বা সৃজনের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। ওরা বরাবরই আমাকে বলতো, দেখো আমার একটা প্যাটার্ন আছে, আমি একটু মাথা গরম, মাথা মোটা, গ্রামের,
আমার দক্ষিণ থেকে আসতাম বলে অনেকেই ইয়ার্কি মেরে দক্ষিণ দক্ষিণ বলে ডাকতো। আমি বেসিক্যালি দক্ষিণ। আমার মাথাটা একটু গরম বরাবরই, হঠাৎ করে রেগে যাই, রেগে গেলে হুটহাট করে সিদ্ধান্ত নিই, এবং এটাই আমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট। ওরা খুব শান্ত, ধৈর্যশীল, ওরা আসবে বলে আমার মনে হয় না। ওরা পার্টির অভ্যন্তরে লড়াইকে বেছে নেবে বলে আমার মনে হচ্ছে। বাট আপাতত এখন ওটা ওদের পার্টির বিষয়, ওরাই ঠিক করবে কিভাবে লড়বে না লড়বে। আপাতত এটা আমার পার্টির বিষয়। মোহাম্মদ সেলিমকে নিয়ে তোমার নানা রকম প্রশ্ন, নানা রকম কথা তুমি বলেছো, টেলিভিশনে ভসা অনেক নেতাকে নিয়েও তুমি বলেছো। এখন যদি মোহাম্মদ সেলিমের সঙ্গে সত্যি দেখা হয়, যদি এরকম একটা জায়গায় কোথাও একটা দেখা হয়, এই ঘরটা হয়তো বন্ধ, এই ঘরে হয়তো আর কেউ নেই, তোমরা দুজন বসে আছো, তোমাকে প্রথম প্রশ্নটা করতে বলা হলো মোহাম্মদ সেলিম, আমি মানে যখন আমি যদি এই ঘরের মধ্যে বসে থাকি, ধরো আমি একটু আগেই এসেছি, হ্যাঁ, সেলিমদা দরজা খুলে আসছে, হ্যাঁ। আমি চেয়ার থেকে উঠে দাঁড়াবো, বললো সেলিমদা ভালো আছেন, এটা আমি প্রথম বলবো। তারপরে হাতটা ধরে বললো সেলিমদা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আপনি আপনার ওই শেষ কথাতে আমি আবেগতাড়িত হয়ে গেছিলাম। যদি এইটা যদি আরেকটু আগে করতেন না, হয়তো প্রতিকূল রমন তৃণমূলে আসতো না। বলবো আমি, অভিমান আছে, জানি আমার প্রতি ওনার রাগ আছে, ঘৃণা আছে, কারণ ওনার নাম আমি একাধিকবার উচ্চারণ করেছি। আমি আবারও বলছি, উইথ ডিউ অল রেসপেক্ট, আমার ব্যক্তি সেলিমদার প্রতি কোনো রাগ নেই। আচ্ছা, ব্যক্তি যারা টিভিতে বসে তাদের প্রতি কোনো রাগ নেই, আমার পার্টির পলিসির প্রতি রাগ। যে তুমি একটা সূর্যকে রাখবে, তার পাশে একটা উপগ্রহ থাকবে, আর উপগ্রহ চারপাশে আর্যভট্টের মতো স্যাটেলাইটদের পাঠিয়ে দেবে, সেটা ঠিক না। আমার পয়েন্ট হচ্ছে ওইখানটায়। আমি এইটার সূত্রেই মানে জিজ্ঞাসা করি যে মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শহর কেন্দ্রিকতা, আমি তার নাম বলছি না, আমার সঙ্গেই এই বামপন্থী দলের রাজ্য স্তরের নবপ্রজন্মের নেতৃত্বের অনেকের কথাবার্তা হয়, ব্যক্তিগত স্তরে নানা রকম কথাবার্তা হয়। তারাও বিভিন্ন সময় কখনো কখনো এ কথাটা বলেন যে একটা কোথাও গিয়ে একদম প্রান্তিক মানুষের প্রতিনিধিত্ব, যেখানে যে পার্টির সামনের দিকে থাকার কথা ছিল, সেখানে একটু এলিট মানুষদের প্রতিনিধিত্ব, যারা হোল টাইমার হতে পারে কারণ তাদের একটা অর্থনৈতিক ব্যাকআপ আছে, এইরকম মানুষদের সিপিএম একটু বেছে নেয় নীতি নির্ধারণের জায়গায় যাওয়ার ক্ষেত্রে। এই কথাটা কি সত্যি? কিছুটা তো সত্যি। সোকল মানে মানে আমি একটু ক্ল্যারিফাই করি, দর্শকদেরও এটা জানা দরকার, তুমি হোল টাইমার হয়ে কত টাকা পেতে? দেখো, প্রথম কথা হচ্ছে এটা আগে আমারও একটু ক্ল্যারিফাই করতে হবে। হ্যাঁ, আমি তো হোল টাইমার ছিলাম, এই সম্মানটুকু দেওয়া দরকার। হোল টাইমার আমরা যারা হই বা হয়েছিলাম, পয়সার জন্য হোল টাইমার হইনি। আচ্ছা, 2017 সালে যখন আমাকে হোল টাইমার হতে বলা হয়েছিল, আমি বলেছি আমি হোল টাইমার হব, কিন্তু লটা কমপ্লিট করার পরে করব। আচ্ছা, আমি 17 যখন এলএলবি কমপ্লিট করি, তার 17 বা 16 হতে পারে, তারপরেই আমি হোল টাইমারের জন্য অ্যাপ্লাই করেছি। কারণ আমি এটা ফিল করেছি, আমি এটা মনে করেছি যে কেউ যেন কোথাও বলতে না পারে যে ভাই ওর কিছু করা ছিল না তাই তো হোল টাইমার হয়েছে, চাকরি করার কিছু ছিল না। বাট এটা হোল টাইমার মানে ডেডিকেশন, একদম। হোল টাইমার মানে একটা কমিটমেন্ট, যে ভাই আমি আমার জীবন যৌবন, আমার সংসার, আমার সমস্ত কিছু আমি পার্টিটুকুর জন্য সমর্পণ করলাম। সেই হোল টাইমারের মর্যাদা হচ্ছে সিপিএম পার্টিতে সবচেয়ে বেশি উপরে থাকার কথা। একদম, একদম। গ্রামেরও হোল টাইমারের যেমন সম্মান, শহরের হোল টাইমারের তেমন সম্মান। আর গ্রামের হোল টাইমারের ক্ষেত্রে ওইখানকার পার্টির যা লিবি দেওয়ার চিত্র, যা টাকা আছে তাতে তার সামর্থ্য। আমি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুর, প্রান্তিক জেলাগুলো হোল টাইমারদের অবস্থা বলবো ভাই, প্লিজ আবারও বলছি, যারা এখনো ওই জেলার হোল টাইমার, আমার বন্ধু আছে, আমার দাদা আছে, অন্য খারাপ চোখে নেবেন না। ওয়েজ কোথাও 1,500 টাকা পায়, 2,000 টাকা পায়, 3,000 টাকা পায়, ওটা দিয়েই সংসার চালাতে হয়। হোল টাইমার মানে অন্য কোনো কাজ করা যাবে না, শুধুমাত্র পার্টির কাজ তুমি করবে। তাহলে তার সংসার চলে কিভাবে? হয় তার স্ত্রী অন্য কোথাও চাকরি করে, প্রাইভেট ফার্মে চাকরি করে, বা অন্য কোথাও চাকরি করে, সরকারি স্কুলে চাকরি করে, কিন্তু সরকার যাওয়ার পরে যারা এসছে তাদের স্ত্রীরা কোথায় চাকরি করবে? খুব অসহ যন্ত্রণার মধ্যে তারা জীবনযাপন কাটায়। কিন্তু বিশ্বাস করুন, ওই জীবনটার মধ্যে যে তৃপ্তি আছে না, যে আনন্দ আছে না, ওই 1,500 টাকা, 2,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, ওই টাকাটা হাতে নেওয়ার মধ্যে যে আনন্দ আছে না, বোধহয় 10 লাখ টাকা পেলে ওই আনন্দ নেই, ওর মধ্যে তৃপ্তি ছিল। তাহলে ছেড়ে দিলেন কেন?
তৃপ্তিতে ছিল এই কারণে যে ওই ওই টাকাটা যখন নিচ্ছি তখন বুক ভরে গর্বের সঙ্গে মাথা উঁচু করে বলতাম, ভাই আমি হোল টাইমার, আমি পার্টির জন্য সর্বস্ব ত্যাগ করেছি, এই পার্টি আমার কথা শুনে, এখানে কথা বলার অধিকার আছে, আমি এমন একটা পার্টির মধ্যে আছি যে পার্টির নিয়ম সবার জন্য সমান। কিন্তু পরে বুঝলাম, ওরে বাবা, শিব ঠাকুরের আপন দেশে নিয়ম কানুন সর্বনেশে। প্রতিকুরুর রহমানের জন্য একরকম নিয়ম হবে, ঝাড়গ্রামে যে আমার বন্ধুটা বসেছে তার জন্য একরকম নিয়ম হবে, কোচবিহারে যে ছেলেটা আমার কথা শুনতে পাচ্ছে তার জন্য একরকম নিয়ম হবে, জলপাইগুড়ি 2 দিনাজপুরে যে হোল টাইমার যায় তার জন্য একরকম নিয়ম হবে, কলকাতার হোল টাইমারদের জন্য, কলকাতার লাগোয়া জেলার হোল টাইমারদের জন্য আরেক রকম নিয়ম হচ্ছে। কারণ ওরা একটু সূর্যের বেশি কাছে কাছে থাকে, ওই জন্য খুব দ্রুত ঘুরে। ওরা একটু সূর্যটা কলকাতায় না, সূর্যগুলো কলকাতায়। আমি সিদ্ধান্ত নিয়েছি তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে যে আমি ব্যক্তি আক্রমণে যাব না। আমি একটা রাজনৈতিক দলে এসেছি, অন্য একটা রাজনৈতিক দলের প্রতি সম্মানটুকু রাখার প্রয়োজন। আমার যখন মনের মধ্যে যন্ত্রণা ছিল সেটা বাস করেছিল, এবং আমি এই প্রথম তোমাদের চ্যানেলের মধ্যে সবার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, যদি কাউকে কোথাও দুঃখ দিয়ে থাকি প্লিজ ক্ষমা করে দিও। আমি জানি ক্ষমা করতে পারবে না, তোমার মনে রাগ আছে, ঘৃণা আছে, ক্ষোভ আছে। আমি আবারও বলছি, সেটা আমি থাকলে আমারও হতো, সেটাই স্বাভাবিক। কিন্তু এখন প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসের কর্মী, তুমি বা তোমরা যারা শুনতে পাচ্ছ তোমরা এখন সিপিআইএম এর কর্মী। রাজনীতির লড়াই মাঠে ময়দানে রাজনীতিগতভাবে বুঝে নেব। তোমরা ব্যক্তি আক্রমণ করতে পারো, আমার তোমাদের প্রতি ব্যক্তি আক্রমণ নেই। ফোনটা প্রথম কে করলো তৃণমূলে যাওয়ার জন্য? অভিষেক ব্যানার্জি। তাই কি বললেন? এটাই তো ভালো লাগা। কি বললে সেটা থাক না, তবে এটুকু বলতে পারি, যখন একজন মানুষ ক্ষতবিক্ষত হয়, রক্তাক্ত হয়, ওই যে গল্পটা আছে না, মানে আমি ছিলাম প্রথম আমি ছিলাম ওই শ্যাকটার হাতুড়ি, টুং 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 করে আওয়াজ হয়। পরে বললো, আরে ভাই পার্টির মধ্যে বলতে পারতিস, বাইরে মিডিয়ার সামনে বললি কেন, এত জোরে চিৎকার করলি কেন? পরে আমি বুঝলাম আমি হলাম কামারের হাতুড়ি। আসলে ওই শ্যাকরা যে হাতুড়ি, ওকে কামারের হাতুড়ি বলছে। আরে ভাই তুইও হাতুড়ি আমিও হাতুড়ি, তুই এত আস্তে আস্তে আওয়াজ হয়, তোর আওয়াজ এত জোরে কেন? তখন কামারের হাতুড়ি বলেছিল, ভাই তুই কি করে জানবি আমার কষ্ট? তুই তো লোহা সোনাকে পেটাস, লোহা যখন লোহাকে পেটায় তার আওয়াজটা জোরে হয়। তো ফলে নিজের লোক যখন নিজের লোককে মারে তার আওয়াজটা, কষ্টটা অনেকটাই বেশি হয়। তো সেই যন্ত্রণাতে যখন ছটফট করেছি তখন একটা ফোন এসছে, অনেকগুলো ফোন এসছে, অনেকগুলো ফোন আসাটাই স্বাভাবিক ছিল, বাট একটা ফোন আসাটা অস্বাভাবিক ছিল। বিজেপি থেকেও এসেছিল। পশ্চিমবঙ্গের মাটিতে যতগুলো রাজনৈতিক দল আছে, যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, এরকম অনেক অরাজনৈতিক সংগঠন আছে, এরকম অনেক বিজেপির দ্বারা পরিচালিত সংগঠন হতে চলেছে, সবার ফোন এসছে, ডান বাম, অতি ডান অতি বাম, সবার ফোন এসছে। হয় ফোন এসছে নয় হোয়াটসঅ্যাপে এসছে, সেটা ব্যক্তিগতভাবে থাক, কারণ তারা ফোনে। আমি জানতে চাইছি না, কিন্তু আমি জানতে চাইছি তারা তো অফারও করেছে অনেক কিছু। সবটা যে অফার হয়েছে সেরকম না। ওকে ওকে। অভিষেক ব্যানার্জি যখন ফোনটা করে, না অ্যাপার্ট ফ্রম অভিষেক ব্যানার্জির সঙ্গে তুমি আদর্শগত দিক থেকে, ওটা কোনো অফারের ফোন, ওখানে কোনো অফারের ফোন না, ওটা তুমি আদর্শগত দিক থেকে বা তুমি একটা আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে এসছো। না সেটাও নয়, বিশ্বাস করো সেটাও নয়। মানুষ যখন ট্রমাটাইজ হয়ে থাকে না, যখন মানুষ আশা করে আমার বন্ধুটা এসে বোধহয় আমার হাতটা ধরবে, ঘুড়ির কাঁটায় প্রতিদিন দেখছে বন্ধু কখন আসবে, বন্ধু কখন আসবে, রক্তের দরকার, বন্ধু আসছে না কেন, ভিতরে আমার মা রক্তের জন্য ছটফট করছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তখন যখন শত্রু আসে না, এসে যখন বলে ভাই তোর মায়ের রক্ত কি, কোন গ্রুপের রক্ত, শত্রু, চল আমি রক্তটা দিচ্ছি, তখন সে সেদিন থেকে বন্ধু হয়ে যায়। সেটাই স্বাভাবিক। সিপিআইএম তো সুভাষচন্দ্র বোসকেও ছাড়েনি, প্রশ্ন করবার জন্য সুভাষচন্দ্র বোস কংগ্রেসও ছেড়েছিলেন। হিটলারের সঙ্গে যখন হাত মিলিয়েছিলেন তখন বলেছিলেন তোজোর কুকুর, হ্যাঁ না বলেছিল। আমার প্রশ্ন ওঠে না, সুভাষচন্দ্র বোস যদি ঠিক হয় তার প্রতিকুল রহমান ঠিক হবে না কেন? ওকে ওকে, নীতি নৈতিকতার প্রশ্ন। তাহলে তুমি বলবে ভাই তুমি তো দলের অভ্যন্তরে বলতে পারতে, বাইরে বললে কেন? এখানেও প্রশ্ন আসে। আচ্ছা ভগৎ সিং যখন বোমা মারছে পার্লামেন্টে, তো জানে রে ভাই ওর মধ্যে কোনো স্প্লিন্টার থাকবে না, ওই বোমাতে কোনো মানুষ হবে না, শুধু ধোঁয়া হবে আর শব্দ হবে। তারপরেও তো জান ওই বোমাটা ফেলতে গেল কেন? জানে এটি সুসাইড মিশন, ওই মিশনে আমি যাব, আমি ধরা দেব, আমার কথাটা গোটা ভারতবর্ষের মানুষের সামনে আসবে, জানে আমার ফাঁসি হবে, তারপরে তো বোমাটা ফাটিয়েছে। ভগৎ সিং শোনানোর জন্য উচ্চ কণ্ঠের প্রয়োজন। একদম ওই ভ্লাদিমিরের বিখ্যাত উক্তি, ওই ডিফলেট গোটা ফ্লোর জুড়ে ছড়িয়ে যায়।
ভগৎ সিং যদি অন্যায় না করে, প্রতিকূল রহমান কোনো অন্যায় করেনি, আমি বোমা ফাটিয়েছি, আমি ভগৎ সিং এর সঙ্গে একবারও আমি তুলনাই করছি না। হ্যাঁ আমি সেদিনের স্ট্র্যাটেজির কথা বলছি, হ্যাঁ। সেদিনের স্ট্র্যাটেজি যদি ঠিক হয় তাহলে আমার স্ট্র্যাটেজিও ঠিক। আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে তোমার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে গিয়েছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোমার কোনো যোগাযোগ ছিল উইদিন দ্য টাইম? দেখো, বি ফ্র্যাঙ্ক, এটা সবাই জানে, ঋতুদার সঙ্গে যখন এসএফআই করতাম সেই অর্থে হাই হ্যালো এর সম্পর্ক ছিল। আমার সেই অর্থে ব্যক্তিগত সম্পর্ক খুব একটা ছিল না। ঋতুদা অল ইন্ডিয়া সম্পাদক ছিল, আমি তখন জেলার একটা প্রেসিডেন্ট হয়েছি, সেই সম্পর্কটা ছিল না আমার। এই রিসেন্ট জয়েন করার পরে ঋতুদার একটা ফোন পেয়েছি। কি বললেন? ওয়েলকাম টু টিম, পুরনো জুটি। আচ্ছা, গাইড করলেন কিভাবে কাজ করতে হবে। তোমাকে ঘিরে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে তৃণমূলের বিভিন্ন স্তরে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ বলছেন যে একজন সৎ নিষ্ঠাবান রাজনীতিক যিনি এই দলে যোগ দিলেন এবং তার রাজনীতির যে হিস্ট্রি, যে পেরিফেরি, তাতে দলের ভীষণ সুবিধে হবে। তুমি কি ভাবছো, কিভাবে রাজনীতিটাকে দেখছো এই পরবর্তী সময়, সামনে বিধানসভা নির্বাচন, এই সমগ্রটাকে কিভাবে দেখছো? দেখো, শুধুমাত্র আমি বিশ্বাস করি শুধুমাত্র নির্বাচনটা বড় বিষয় না, সমাজের অনেক কিছু করার আছে। সমাজে একটা বড় অংশ পিছিয়ে পড়া আছে, দলিত, আদিবাসী, মহিলা, মুসলমান, মতুয়া, বড় অংশ পিছিয়ে আছে। ইহাদের পথে দিতে হবে সাথে, এই কথাটুকু বলতে চাই। অসংখ্য মানুষ তাকিয়ে আছে, এই সরকারটার দিকে তাকিয়ে আছে, তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে আছে, এবং সেই তাকিয়ে থাকার কারণে এই সরকারটার হাত একটু শক্ত করে রোজ রোজ ধরছে, প্রতিদিন শক্ত করে ধরছে। সরকারের পক্ষ থেকে যে কাজগুলো আছে ওই মানুষগুলোর কাছে পৌঁছে দেয়া, এটুকু আমার কাজ হবে। আমাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি কাজ করতে চাও, তৃণমূলে যোগদান করে কি করতে চাও, আমি বলেছিলাম, আবারও বলছি, তৃণমূলে আমি তৃণমূল স্তরেই কাজ করতে চাই। তুমি বলেছো তুমি টিকিট চাও না, তুমি অভিষেক ব্যানার্জি বলেছেন বরং, সেটা ওনার মানে আমি ওনার মহানুভবতা, ওনার আমি প্লিজড হয়ে গেছি। একটা ব্যক্তিকে আমি যখন বলেছি, আমি আমি ভাবিনি যে ওটা উনি সামনে সবার সামনে বলে দেবে। বি ফ্র্যাঙ্ক, আমি বলেছি। দেখো, আমার যদি বলেছিলে মানে কি এক্স্যাক্টলি বলেছিল ওনাকে, উনি যেটা বললেন উনি তো তারপর বললেন সবার সামনে, সুতরাং তোমার এখানে বলতে তো নিশ্চয়ই কোনো আপত্তি নেই যে এক্স্যাক্টলি কি বলেছিলে যে আমি 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 বলছো তুমি কি করতে চাও, তুমি আমার থেকে কি করতে চাও, তুমি কি চাও কাজ। আমি বলেছিলাম, দাদা আমি তৃণমূল কংগ্রেসে তৃণমূল স্তরেই কাজ করতে চাই। বললো অন্য কোনো এক্সপেকটেশন? আমি বললাম, দাদা আমার সংবাদ মাধ্যমে তো প্রতিদিন অনেক খবর শুনি, আমি জানি সবটা ঠিক নয়, বাট তারপরেও যদি এরকম কোনো ভাবনা থাকে, আমি যেটা শুনছি, যদি এরকম কোনো ভাবনা থাকে, আমি ভোটে দাঁড়াবো না। কারণ তখন লোক মনে করবে আসলে একটা স্পেকুলেশন তৈরি হয়েছিল মগরাহাট পশ্চিম থেকে তুমি বোধহয় প্রার্থী হবে। একদমই সেই কারণেই সংবাদ মাধ্যমে এই খবরটা দেখি আমি বলেছিলাম যে আমি কিন্তু দাঁড়াবো না। কারণ দেখো, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এটা ঠিকও নয়। আমি একটা অন্য রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে এসেছি, আমার থেকে দলটা অনেক আগে যে অংশটা করেছে, যারা আমার কথা এখন হয়তো শুনছে, তারা তো আমার চেয়ে দলটা আগে করেছে, তারা তো লাইনে আমার চেয়ে অনেক আগে আছে। আমি বিশ্বাস করি আমি যদি তাদের পেছনে গিয়ে দাঁড়াই, আমার মধ্যে যদি যোগ্যতা থাকে, তারাই বলবে আরে দাদা একটু এগিয়ে এসো বলে তারাই আমাকে সামনের দিকে টেনে দেবে। আর আমি যদি সামনে গিয়ে দাঁড়াই না, বলে এই মাথাটা একটু নিচু করো, তো দেখতে পাচ্ছি না, আর একটু নিচু করো, একটু সরো, কখন পেছনে চলে আসবে বুঝতে পারবো না। তো ফলে রাজনীতির এই দল বদলের আঙিনাতে, অনেকে বলে নীতি নৈতিকতা দল বদল হচ্ছে, দল বদলের আঙিনাতে এটা ঠিক, এটা লোকের মনে ধারণা একটা তৈরি করার চেষ্টা করা হয়, দল বদল মনে হয় বোধহয় টাকার অফার আছে 25 কোটি 20 কোটি, দল বদল মনে হয় গাড়ি আছে, বাড়ি আছে, গয়না আছে, এমএলএ আছে, এমপি আছে। তোমার সম্পর্কও আছে কিন্তু, হ্যাঁ তোমার সম্পর্কও আছে। হ্যাঁ, ওই জন্য তো আমি বলছি এগুলো 2 কোটি 5 কোটি, হ্যাঁ ওই জন্য তো আমি বললাম। আরে ভাই 5 কোটির পিছনে কত শূন্য হয়। আরে ভাই এখনো বলছি ভাই, আমার এই দ্বিতীয় মানে আমি এখন তৃণমূল কংগ্রেসের কর্মী, আমার 9932 যে নাম্বারটা আছে এসএফআই এর কর্মীদের কাছে, সবার কাছে এই নাম্বারটা আছে, ফোন করে দেখে এই ফোনে ব্যালেন্স নেই, কারণ টাকা নেই আমার কাছে, ভরতে পারিনি। আচ্ছা, তো ফলে আমার কাছে যদি 5 কোটি টাকা থাকতো না, আমার হাতে একটা আইফোন থাকতো, আর অন্তত ফোনে ব্যালেন্সটা তো ভরতে পারতাম না ভাই। 5 কোটি দিয়ে, কয়েক কোটি টাকা দিয়ে একটা ব্যালেন্স তো ভরতে পারতাম। বললো সমস্যা নেই, সেটা একটা রাজনৈতিক তারা এজেন্ডা থেকে সেটা বলবে, সেটা আমার কিছু যায় আসে না। বাট আমি এটা বিশ্বাস করি যে রাজনীতির ময়দানে, রাজনীতির মাঠে তুমি যদি সমাজের জন্য কিছু করতে আসো, যদি মানুষের জন্য কিছু করতে আসো, তলা থেকে শুরু করো, মানুষের পালস বোঝো, মানুষের সঙ্গে থাকো, মানুষ তোমাকে এগিয়ে দেবে। মানুষের চেয়ে বড় শিক্ষক কেউ নেই দাদা।
মানুষ সবচেয়ে বড় শিক্ষক। আপনি যত বই পড়ুন, যত যাই করুন না কেন, আপনি যত নীতি আদর্শের কথা বলুন, গাদা গাদা বই পড়ুন, থিওরির পর থিওরি লিখে যান, ওই থিওরি আপনার ওই কালো কাগজের মধ্যে বন্দী হবে যদি না মানুষ ইমপ্লিমেন্ট করে, যদি না মানুষ আপনার সঙ্গে থাকে। তো ওই গাদা গাদা থিওরির কি লাভ কি? আচ্ছা, আমি এবার একটু তৃণমূলের প্রসঙ্গে আসি, যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জনপ্রিয়তা, এই যে বিপুল জনপ্রিয়তা, এটাকে কিভাবে অ্যাসেস করো? মানে কেন এতদিন ধরে উনি এরকম বিপুল জনপ্রিয়? এখনো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিছিলে হাঁটলে তার পিছনে লাখ লাখ মানুষ আছে, এবং সেটা বিরোধী যখন ছিলেন তখন থেকে। এবং অনেকেই সেই সময় রাজনৈতিক বিশ্লেষকরা বলতেন, যখন হয়তো নির্বাচনের আসনের নিরিখে ততটা ভালো ফল হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে যখন উনি ব্রিগেডে সভা করছেন, বিপুল মানুষ, এই যে হ্যামলেনের বাসিওয়ালার মতন মানুষ ছুটে চলেছে একজন মহিলার পিছনে, এটার জাদুকাঠিটা কি? তোমার কি মনে হয়? ক্রাউড কিলার, অনেস্টি। দেখুন, উনি যা উনি তাই, ওনার যেটা মনের মধ্যে আছে সেটা মুখের মধ্যে আছে। মানুষ জানে, মানুষ রিড করতে পারে। বস, তুমি মুখে একরকম কথা বলবে, তুমি ক্যামেরার সামনে ভালো ভালো কথা বলবে, আর তোমাকে যখন মানুষ দেখবে অন্য জায়গায়, তুমি দেখবে অন্য অবস্থাতে আছো, মানুষ তোমাকে বিশ্বাস করবে না। এই বিশ্বাসটা মমতা ব্যানার্জি প্রতিদিন বাংলার মাটি তৈরি করেছে নিজে। এই যে ক্রাউড দেখছো না, এই যে মানে সোকল আমাদের এই জেনজির ভাষায়, আমি তো জেনজি নই, আমাদের ভাষায় ক্রাউড কিলার, যে ক্রাউড ক্লিয়ার না, এটা প্রতিদিন তৈরি করেছে, একজন 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 করে তৈরি করেছে। প্রতিটা ক্রাউড একটা একটা করে অর্জন করেছে। আমার বাবা প্রতিদিন আমাকে একটা কথা বলে, তুই যদি 1 টাকা করে টাকা জমাস, যদি 1 লক্ষ টাকা জমাস, ওই টাকাটা খরচা করতে তোর অন্তত 10 বছর লাগবে। আর তুই যদি লটারিতে 1 কোটি টাকা পাস, তো দুদিনে ওই টাকা উড়ে যাবে, কারণ ওই টাকাটা অর্জন করতে হয় না। তো মমতা ব্যানার্জি যেটা অর্জন করেছে, ওই জন্য নেওয়া যাচ্ছে না। অভিষেক ব্যানার্জি এখন সেই অর্জনের পথে হাঁটছে। যেভাবে ইয়ং জেনারেশনের মধ্যে যেভাবে পপুলারিটি পাচ্ছে, যেভাবে রাজনীতির ময়দানকে ঢেলে সাজানোর চেষ্টা করছে, অভিষেক ব্যানার্জি সেই পপুলারিটি পাচ্ছে, তাই তো ভয় পাচ্ছে। তাই ব্যক্তিগতভাবে মেলাইন করো। হ্যাঁ, আমরা যেভাবে আলোচনাটা শুরু করি সাধারণত এই পডকাস্টে, সেই আলোচনাটা আমরা এবার একটু স্ট্রাকচারটা ভেঙেছি তোমার ক্ষেত্রে। সেই স্ট্রাকচারটায় আমিও স্ট্রাকচারটা বহুদিন পরে ভেঙেছি, নাড়া দিয়েছি। সেই কারণেই স্ট্রাকচারটা ভাঙা হয়েছে, যে আমরা একটু ছোটবেলাটা জানতে চাই সাধারণত। তো প্রথমে মানে একদম প্রথম প্রশ্নে ছোটবেলাটা জানতে চাই। প্রথম প্রশ্নটা অন্যরকম করেছি আমি। তো আমি এবার একটু শেষের দিকে এসে আমি তোমার ছোটবেলাটা জানতে চাইছি, মানে তোমার রাজনীতির সঙ্গে কিভাবে জড়ালে, মানে কি হলো পরিস্থিতি? কিসমত কানেকশন, দূর দূর কোনো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। বাড়ির লোকজন কেউ না। আচ্ছা, আমার বংশের মধ্যে প্রথম আমি রাজনীতিতে এসেছি। আচ্ছা, প্রথম। এবং অদ্ভুতভাবে আমি যখন ছোটবেলায় যেখানে মানুষ হয়েছি, সেটা ছিল মামা বাড়ি। আচ্ছা, গোটা মামা বাড়ি পুরো কংগ্রেসি পরিবার। কোথায় ছিল? আমার বাসুরডাঙ্গা, আমি যেখানে এখন বাড়ি, মামা বাড়িতে থাকতাম আমি। গোটা পরিবার, মামাদের পরিবার ডাইহার্ট কংগ্রেস। আমি ছোটবেলায় মনে আছে, ওই খেজুর কাটার ডান্ডি দিয়ে ওই হাত চিহ্ন আঁকতাম, চুপচাপ হাতে চাপ বলে স্লোগান দিতাম। ছোট ছোট টিপ বেরোতো কংগ্রেসের হাত চিহ্ন, গোটা মুখে মেরে ঘুরতাম নির্বাচনের সময়। আচ্ছা, আমি সেই পরিবারের ছেলে। রাজনীতির সঙ্গে আমার সেই অর্থে দূর দূরটা কোনো সম্পর্ক ছিল না, কোনোদিন ভাবিনি রাজনীতি করবো। ছোটবেলায় যেমন করে সিপিএম জিতলে আবির মাখতাম, কংগ্রেস জিতলে আবির মাখতাম, মামারা মারতো বুঝতে পারতাম না। পরে বুঝলাম যে লাল আবির মেখেছি বলে মেরেছে। আচ্ছা, কোনো সম্পর্ক ছিল না। স্কুলে যখন ঢুকেছি তখন শান্ত শিষ্ট, চুল ছোট করে একদিকে আঁচড়ানো, জামাইন করে পড়া একটা প্রতীকুর রহমান। 11-12 যাওয়ার পরে একটু অন্যরকম প্রতীকুর রহমান। বাট তারপরে কলেজে আসা, আমি এটা কখনো এইভাবে নিজেকে দেখিনি। আমার একজন খুব শ্রদ্ধেয় স্যার এই গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে এইসব হওয়ার পরে তিনি একটা অনবদ্য জিনিসগুলো রিলেট করিয়েছেন। আমি পরে এইভাবে জাজ করলাম যে হ্যাঁ, এইভাবে তো কোনোদিন ভাবিনি। বোধহয় কোথাও প্রশ্ন করার ইচ্ছা ছিল আমার, ছোট থেকে বোধহয় প্রশ্ন করেছিলাম, বোধহয়, আমি জানি না। তবে হ্যাঁ, এটা ঠিক, মাকে, বাবাকে, বাড়ির আশেপাশের সমস্ত লোকজনকে প্রচুর প্রশ্ন করতাম, এটা কেন হবে, আমি করব না, তর্ক করতাম। মারও খেতাম প্রচুর, বলতো মুখে মুখে তর্ক করিস কেন, এত তোকে ওকালি, তুই উকিল হবি, মুক্তার হবি তুই, বলতো মা। পরেও যদি মায়ের ইচ্ছা পূরণ করার জন্য ওকালতি করেছি, কিন্তু উকিল আর হতে পারেনি। হয়তো প্রশ্ন করার এই ইচ্ছা থেকে, জানার ইচ্ছা থেকে হতে পারে হয়তো রাজনীতিতে এসেছি, আমি জানি না। বাট এই প্রশ্ন করার ইচ্ছাটা আমার সেদিনও ছিল, আজকেরও আছে, ভবিষ্যতেও থাকবে, যেন থাকে। আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতেও থাকবে। অনেকে যারা বলছে তৃণমূল কংগ্রেসে প্রশ্ন করা যায় না, যাবে না,
দেখা যাক না, জীবনের তো 20টা বছর 24টা বছর সিপিআইএম এ দিয়েছি, আর 20টা বছর 30টা বছর তৃণমূল কংগ্রেসে দিয়ে দেখি প্রশ্ন করা যায় কিনা। এখন অঙ্ক কষে লাভ কি? তো সেই রাজনীতির প্রেক্ষিত থেকে তুমি ছাত্র রাজনীতির সঙ্গে পরিচিত হলে এবং ছাত্র রাজনীতিতে একটা বাম রাজনীতি, আমি হয়তো এত মানে আকৃষ্ট হতাম না। কলেজে যখন গিয়েছি তখন তো চারিদিকে তৃণমূল কংগ্রেস। 8 সাল 9 সাল জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস পেয়েছে। কলেজের আশেপাশে চেনা বন্ধুগুলো রাতারাতি সিপিএম থেকে তৃণমূল হয়ে গেছে। সেই অর্থে এসএফআই এর সঙ্গে কলেজের মধ্যে হয়তো ক্রাউড আছে, কিন্তু বাইরে কোনো প্রোটেকশন নেই। তুলনামূলক বাইরের শক্তির নিরিখে কলেজে এসএফআই দুর্বল, বেশ দুর্বল। সারাদিন না খেয়ে থাকা ওই শক্ত মানে শীর্ণ জীর্ণ দুর্বল হাতগুলো, আমার কোথাও গিয়ে মনে হয়েছে ভাই দুর্বলের সঙ্গে থাকতে হবে, বোধহয় দুর্বলের সঙ্গে থাকতে হবে। দুর্বলের সঙ্গে ছিলাম, লড়াই করার চেষ্টা করেছি, সবল হয়েছি, কলেজে জিতেছি, জেনারেল সেক্রেটারি জিতেছি। বোধহয় ওই প্রশ্ন করবার কারণে বোধহয়, এবং কলেজে যখন রাজনীতি করেছি প্রতিদিন আক্রান্ত হয়েছে, প্রতিদিন মার খেয়েছি, আক্রান্ত হয়েছে। আমার মতো অসংখ্য কর্মীরা গোটা পশ্চিমবঙ্গে মার খেয়েছে, আক্রান্ত হয়েছে। যতবারই আক্রান্ত হয়েছি ততবার মনে হচ্ছে এতবার মারে কেন, তার মধ্যে নিশ্চয়ই যে সংগঠনগুলোর মধ্যে কিছু আছে, কিছু তো আছে। আমি বিশ্বাস করো তখন থিওরিটিক্যালি কিছু জানিই না, আমি পড়িনি। পড়া তখন তো রোজ কলেজে গিয়ে মার খাচ্ছি, হসপিটালে যাচ্ছি, আক্রান্ত হচ্ছি, আবার আসছি। পরে এটা জানতে পারলাম যখন একটু রিল্যাক্সড হলাম, যখন কলেজ ছেড়ে এলাম, তারপরে বইপত্র পড়াশোনা শুরু করা। এখন এখানে প্রশ্ন হয় ভাই তৃণমূল তোমাকে মারলো, তুমি তৃণমূলটাতে গেলে, ভাই তুমি দুর্বলের পক্ষে থেকে সবলের পক্ষে গেলে, এই প্রশ্নগুলো আসবে, আমি জানি। এটা শোনা পরে হ্যাঁ যে নামাবে, স্বাভাবিক সেটে। ভাই এটা বলতেই পারিস তোরা, একটু ভেবে দেখিস, তৃণমূল তো মেরেছে, মার খেলাম কাদের জন্য? মার তো খেলাম তোদের জন্য। তোরা কি আগলে রাখতে পারলি? তোরা কি ধরে রাখতে পারলি? প্রশ্ন করবি না নিজেকে? কারোর দিকে আঙুল তুলে তো 3টে আঙুল নিজের দিকে থাকে। 3 মাস সমালোচনা কর না ভাই, তারপরে প্রশ্ন কর, কোনো সমস্যা নেই। আমরা একদম শেষের দিকে চলে এসেছি সাক্ষাৎকারের। আমি মানে একরকম ভাবে ভেবেছিলাম, কিন্তু তোমার কথাগুলো শুনতে শুনতে আরো নানা রকম বিষয় ভাবনা মাথায় আসছে, এবং সত্যি অনেকগুলো বিষয় ক্লিয়ার হচ্ছে, অনেকগুলো বিষয় বুঝতে পারছি। তো আপাতত তোমার দায়িত্ব কি তৃণমূল কংগ্রেসে? তৃণমূল স্তরেই কাজ করা। কোথায়? নিজের অঞ্চলে, নিজের এলাকায়। আজকে যেমন ধরো আমি কদিন একটু হেজিটেশন ছিল যে লোকজন কিভাবে রিয়াক্ট করবে, তারপরে প্রেস মিডিয়া তোমরা ডাকছো। এবার মানে বিশ্বাস করো সারা জীবনে যত না ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, এই কদিনে যেভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আমি তো অভ্যস্ত নই, কিন্তু অনেকে বলছে স্ক্রিপ্টেড। আমার নিজের আমি জানি না, বাট আমার মন থেকে যেগুলো আসছে আমি সেগুলো বলেছি। ভুল হতে পারে, আমি জানি এটা ফাউলও হতে পারে, এটা রাইট হতে পারে, রং হতে পারে, বাট আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। আমার যেটা মুখে আছে সেটা পেছনে আছে। একটু হেজিটেশন ছিল যে বাইরে যাব, লোকজন কি ভাববে, হজম হতে তো সময় লাগে মানুষের, আগে গিলুক তারপরে তো হজম করবে। বাট ঘরের মধ্যে বসে মন খারাপ লাগছে বলে চলো একটু বাইরে থেকেই ঘুরে আসি। কেউ নেই, একা লুঙ্গিটা পরে যখন বাইরে এসেছি, বিশ্বাস করো ফেসবুকে তো তারপরে ওইসব দেখছি। আমি বন্ধ করিনি ফেসবুক খোলা আছে আমার। যারা গালাগাল দিচ্ছে সবার গালাগাল দেখছি, শুনছি। ইনবক্সে যারা কমেন্ট করছে গালাগাল, তাদের শান্ত মাথায় রিপ্লাইও দিচ্ছি। আমার কোনো চাপ নেই ওসব নিয়ে। যখন বাইরে এসেছি, এলাকার অসংখ্য মানুষ, কেউ জড়িয়ে ধরছে, কেউ চুমো খাচ্ছে, আচ্ছা, কেউ হাত ধরে টানাটানি করছে, কেউ বলছে আমার সঙ্গে একটু বসে যা, এবং তারা সব তৃণমূল নয়, সাধারণ মানুষ। সাধারণ বলে তো কিছু হয় না। কেউ সিপিএম করে, কেউ আইএসএফ করে, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ ভাগনা বলে, কেউ মামা বলে, কেউ দাদা বলে। অসংখ্য ছেলে পুলে, মানুষজন ভীষণ খুশি যে ভাই আমরা ভীষণ খুশি যে তুমি এসছো, অন্তত সরকারি কাজগুলো তোমার কাছে সহজে যেতে পারবো। তার মানে নেই যে অন্য নেতাগুলোর কাছে যেতে পারে না, তেমনটা না। যেহেতু বিরোধী পরিসরের রাজনীতি করা, বিরোধী পরিসরের রাজনীতি একটু কঠিন, মানুষের কাছে একটু বেশি যেতে হয়। সেই সুবাদে একটু মানুষের কাছে বেশি গিয়েছিলাম। সেই সুযোগটা এখন মানুষ বলছে যে তোমার, যেহেতু তুমি আমার বাড়িতে আসছে, তো ফলে তোমার কাছে যাওয়াটা অনেক ইজি, সহজ। এই ভালোবাসাটা পাচ্ছি। সকাল থেকে অসংখ্য লোকজন গতকাল এসছে আমার বাড়িতে, অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থক, নেতৃত্ব, সাধারণ কর্মী সমর্থক। কেউ ফুল নিয়ে আসছে, ওই বললাম মমতা ব্যানার্জি ছবি দিয়ে যাচ্ছে, কেউ অভিষেক ব্যানার্জির সঙ্গে ওই ছবি দিয়ে যাচ্ছে, ফুল, মেয়ের জন্য চকলেট, বই। অনেকে বলে তৃণমূলে হচ্ছে এমন কালচার, ওখানে বই ফই পড়া যায় না। ভাই কে বলেছে? বইও দিয়ে যাচ্ছে রে ভাই, সব জায়গায় আছে, সব জায়গায় আছে, বই পড়ার লোক আছে, শিক্ষিত মার্জিত ভদ্রলোকও আছে। বাইরে থেকে দেখে সবকিছু দাগিয়ে দেওয়া ঠিক না।
যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস চোর লুটেরা বলে দাগিয়ে দেবো। আমি আগেও এই কথাটা বহু জায়গায় বলেছি, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। সূর্যটা দেখে জাজ করতে যেও না, তারাগুলো আকাশে টিম টিম করছে। সূর্যটা এখন একটু ক্ষণিকের জন্য দুর্নীতির কারণে সামনে চলে এসছে, মিডিয়ার সামনে, তার মানে সূর্যটা শেষ কথা বলে না। যখন সূর্য অস্ত যায় অসংখ্য তারায় ভরা আকাশ দেখতে পাওয়া যায়, আর সেই আকাশের চাঁদ হিসাবেও মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর অসংখ্য মিটমিট তারা গোটা আকাশে ঝলমল করে, যারা বলে আমরা এখনো আছি, লড়ে যাও। যাদের কাছে লোভ নেই, চাওয়া নেই, পাওয়া নেই, শুধু মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির দিকে তাকিয়ে আছে। আমি সেই অসংখ্য তারার মধ্যে ছোট্ট একটা তারা হতে চাই। তৃণমূল কংগ্রেস কিন্তু একজন অসম্ভব ভালো বক্তা এবং অসম্ভব ভালো কি বলবো কনভিনসিং বক্তা তাকে পেল। ঠিক ভোটের 2.5 মাস আগে, যাই না 2 মাসও হতে পারে, এরকম একজন মানুষকে টিমে পাওয়া, সেই মোহনবাগানে হঠাৎ করে কলকাতা লিগের আগে ব্যারেটো বা বাইচুং এর মতন প্লেয়ারকে টিমে পাওয়ার মতো। কি হবে সামনে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে তোমার কি মনে হচ্ছে, কি হতে চলেছে পশ্চিমবঙ্গে? তৃণমূল কংগ্রেস হিউজ মেজরিটি নিয়ে জিতবে। আমি যখন সিপিএমে ছিলাম তখনও বুঝেছি, যখন বাংলা বাঁচাও যাত্রা হয়েছে তখনও বুঝেছি, বাংলার মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি। তুমি একটা মাঝখানের প্রশ্ন করে আমি আবার এটাই ফিরছি যে তোমার কি মনে হয় যে যখন তুমি বাম রাজনীতি করতে তখন পশ্চিমবঙ্গে প্রধান শত্রু বলে কাকে মনে হতো? পশ্চিমবঙ্গে দেখো, আমি মনে করি পশ্চিমবঙ্গ বলে তুমি একটা গোটা ভারতবর্ষে বাস করো। একদম। সেই ভারতবর্ষের মাটিতে তুমি যদি কোনো অঙ্গরাজ্যের দিকে তাকাও সেটা ঠিক হবে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গে তুমি ইমিডিয়েট এফেক্ট করছে, তোমাকে সাময়িকভাবে এফেক্ট করছে। ধরো তোমার পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, এবার তুমি ভাবলে যে যন্ত্রণার জন্য একটা ট্যাবলেট খাই। আমি বলবো না ভাই, ডাক্তার দেখা, ক্যান্সার আছে, আগে ক্যান্সারটা ছাড়া পেটের যন্ত্রণা এমনি সেরে যাবে। তো ফলে ভারতবর্ষের জন্য তোমার পেটের যন্ত্রণা হচ্ছে বা তোমার মাথার যন্ত্রণা হচ্ছে, যারা তৃণমূল বিরোধিতা স্বর এখন করে তাদের কাছে তৃণমূলটা মাথার যন্ত্রণা হতে পারে, তাদের কাছে সিপিএম বা বিজেপির কাছে বা সিপিএম বা আইএসএফ বা অন্যান্য নেতাদের কাছে সিপিএমটা মাথা যন্ত্রণা, এই তৃণমূলটা মাথা যন্ত্রণা বা পেটের যন্ত্রণা। ভাই বিজেপিটা ক্যান্সার, ওই এখন থেকে যদি ফার্স্ট স্টেজে ট্রিটমেন্ট না করিস, থার্ড স্টেজ ফোর্থ স্টেজে গেলেই শেষ, যতই কেমো দিস বাঁচানো যাবে না। তো ফলে এই ক্যান্সার দেশের কাছে আছে, তাকে তো আটকাতে হবে। এবং সিপিআইএম এর পার্টি কংগ্রেসের দলিলে লেখা আছে বিজেপি শত্রু, ফ্যাসিস্ট শত্রু, আর কমিউনিস্টরা সবসময় ফ্যাসিস্ট শক্তিদের বিরুদ্ধে লড়াই করেছে। সে হিটলার হতে পারে, মুসলিনি হতে পারে, গোটা বিশ্বে তাই। এবং পার্টির দলিলের কথা স্পষ্ট লেখা আছে যে প্রধান শত্রু বিজেপি, প্রধান শত্রু বিজেপি, একদম সর্বত্র লেখা আছে। সেটা আমি আমার এই অনুষ্ঠানে দীপশিতা এসেছিল এবং আমি দীপশিতাকে সেই প্রশ্ন করেছিলাম এবং দীপশিতা সে কথা বলেছিল যে প্রধান শত্রু বিজেপি। একদমই। এবং অদ্ভুতভাবে দেখলাম, আমি ওই জন্য বললাম না, ওই কথাটা প্রসঙ্গ আমি প্রথমেই বলেছিলাম যে হঠাৎ শিফট হয়ে গেল না, শিফট করে দেয়া হলো। এই ধরো আমি এখন দল বদল করেছি, অনেকে মানে এটা খুব আশ্চর্য লেগেছিল যে সিপিএম এর ভোটার, সিপিএম এর ডেডিকেটেড ভোটার, তারা বিজেপিকে কি করে ভোট দেয়। এটাই তো আমি জিজ্ঞেস করতে, এই ধরো বলছি না সিপিএম বিজেপির তৃণমূল বিজেপির সেটিং আছে, তৃণমূল বিজেপির সেটিং আছে। বলে কেন সেটিং আছে? বলছে তৃণমূল নেতারা বিজেপিতে চলে যায়, বিজেপির নেতারা তৃণমূলে আসে। আনোয়ার ভাই, নেতারা তো বিজেপি তৃণমূলে ঘোরাফেরা করে, কিন্তু তোরা তো পুরো ভোটটাই শিফটিং করে দিয়েছিস। সেটিং কার সঙ্গে আছে? প্রশ্ন করবে না? আরে প্রশ্ন করা যায় রে ভাই, নিজেকে প্রশ্ন কর না, 3বার প্রশ্ন করে উত্তর পাবি। ভাই আমি এসি ঘর থেকে একটু বের হয়েছি রে ভাই, তাপমাত্রা নিচ্ছে, আমি বুঝতে পারছি ভাই বাইরে কতটা গরম, একটু ভাব না রে ভাই। পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে বিজেপি মূল শত্রু। যে হিন্দুত্বের কথা বলে না, দলিত, আদিবাসী প্রতিদিন নিপীড়িত হচ্ছে। এই এসআইআর এর মতো কালা কানুন নিয়ে আসছে, একটা পর একটা কালা কানুন নিয়ে আসছে। রিসেন্ট টাইমে এসআইআর, মুসলমানের কথা ছেড়ে দাও, আদিবাসীদের কি হবে, দলিতদের কি হবে? জায়গাপত্র কিচ্ছু নেই, জঙ্গলে বাস করেছে, তাদের কি হবে? যে ওপার বাংলা থেকে আসা মানুষ, ওপারে জামাতের হাতে আক্রান্ত হওয়া মানুষ, অনেক নেতা আবেগ দিয়ে বলে পিঠে কাটা তারের দাগ আছে। উইথ ডিউ অল রেসপেক্ট, সেই মানুষগুলো যারা এপার বাংলাতে বসবাস করে শুরু করলো, নিজেকে প্রতিষ্ঠা করলো, ওদিকের জামাত ছিল রাজাকার, আর এদিকে নতুন রাজাকারের নাম হচ্ছে বিজেপি আরএসএস। আবার নতুন করে সেই মানুষগুলোকে যারা ওপার বাংলা থেকে এসেছিল নতুন দেশের খোঁজে, তাদেরকে দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করছে। মুখে বলছে ভাই আমরা তোমাদের জন্য এই কি বলে সিএ এনেছি, নাগরিকত্ব দেবো তোমরা। আরে ভাই ওরা তো নাগরিক ছিল রে ভাই, তুই কি, তুমি কে ঠিক করে দেবে আমি নাগরিক না নাগরিক কি না? তুমি ঠিক করে দেবে আমি কোন ভাষায় কথা বলবো, আমি বাংলা ভাষায় কথা বলবো না হিন্দি ভাষায় কথা বলবো?
তুমি ঠিক করে দেবে আমি মাংস খাবো না, তুমি ঠিক করে দেবে আমি ডিম খাবো না, তুমি ঠিক করে দেবে আমি মাছ খাবো না, তুমি ঠিক করে দেবে আমি কোন ভগবানকে পুজো করবো। আরে ভাই, বাংলাতে একসঙ্গে বনবীরও পুজো হয়, আর ওই সত্যনারায়ণ পীরের পুজো হয়, আর সত্যনারায়ণ পীর, এটা পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে যদি মনসার পশ্চিমবঙ্গ, মনসামঙ্গল, মনসার পশ্চিমবঙ্গ, চণ্ডীর পশ্চিমবঙ্গ, দুর্গার পশ্চিমবঙ্গ, কালীর পশ্চিমবঙ্গ, সরি টু সে আমি সবার আগে মা বসিয়ে দিচ্ছি, কেউ খারাপ ভাবে না, ফ্লো অফ মানে কথার ফ্লোতে আমি সমস্ত শ্রদ্ধা দিয়ে বলছি, এদের পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে তুমি বিদেশ থেকে নিয়ে আসা, বিদেশ থেকে নয় অন্য রাজ্য থেকে ভাড়া করে নিয়ে আসা, আচ্ছা মানে আমাদের কাছে শ্রীরামচন্দ্র যখন ছোটবেলায় রামায়ণ দেখতাম আমি, তোমার নিশ্চয়ই মনে থাকবে ছোটবেলায় যখন রামায়ণ হতো সম্ভবত শনিবার আর রবিবার, টিভির পর্দার সামনে গিয়ে ড্যাব করে তাকিয়ে থাকতাম। আর রাম মানে আমাদের কাছে একটা সুন্দর সৌম্যদর্শন চেহারা, নিজের স্ত্রীকে ভীষণ ভালোবাসে। আজকে রামের হাতে তীর ধরিয়েছে, ধনুক ধরিয়ে যে তীব্র দৃষ্টিতে জনগণের সামনে প্রেজেন্ট করার চেষ্টা হচ্ছে, যে হনুমান বলে যে হনুমানের বুক চিনলে প্রভু দেখা যায়, রামচন্দ্রকে দেখা যায়, কোন হনুমান? তার মানে প্রভুর কাছে সমর্পিত হনুমান। সেই হনুমান এখন ম্যাসকিউলিন, সেই হনুমান অ্যাংরি হনুমান, টিভি ওই গাড়ির পিছনে থাকে স্টিকার। রামচন্দ্রকে পুজো করতে হবে, হনুমানকে পুজো করতে হবে, তুমি বিজেপি ঠিক করে দেবে? প্রশ্ন উঠবে না? প্রতিকূল কখনো মানে এই কয়েকদিনের মধ্যে অনেক রকম ওঠান পড়া, নানা রকম কিছু ঘটেছে। যখন এই ইন্টারভিউটাও হয়ে যাবে, কোনো একটা সময় ইন্টারভিউ শেষ হবে, তারপর তুমি বাড়িতে যাবে তোমার স্ত্রীর সঙ্গে, তোমার মেয়ের সঙ্গে। তুমি একটা খুব সুন্দর ছবি ফেসবুকে দিয়েছো 2 দিন আগে, তুমি তোমার কন্যা সন্তান এবং তোমার স্ত্রীর সঙ্গে বাড়িতে রয়েছো। ওরা কি বলছে? কিছুই বলছে না। দেখো, ওরা তোমার যন্ত্রণাটা দেখেছে খুব কাছ থেকে। আমার মেয়ে ছোট, অনেকটাই ছোট। আমি জানি না মেয়ের জীবনে এর এফেক্ট পড়বে কিনা। আমার মেয়ে সৃজন মামাকে দেখেছে, আমার মেয়ে দীপশিতা পিসিকে দেখেছে, আমার মেয়ে মীনাক্ষী পিসিকে দেখেছে, কথা বলেছে, আমার মেয়ে শতরূপ মামার ডিবেট দেখেছে, আমার মেয়ে বাবার হাতে লাল ঝান্ডা দেখেছে। এখন হয়তো আমার মেয়ে দেখবে সৃজন মামার ফোন আর কোনোদিন আসছে না, দীপশিতা পিতোর জন্য কোনো গিফট পাঠাচ্ছে না, বা কলকাতা এলে মীনাক্ষী মাসি গাল টিপে আদরও করবে না। আমি জানি মেয়ের পক্ষে এফেক্ট হতে পারে। আবার আমি এটাও জানি, আমি যে নতুন দলটাতে এসেছি, এরকম কেউ কোনো মামা, কোনো পিসি, কোনো মামা, কোনো মাসি ওর গালটা টিপে আদর করে দেবে। হয়তো মেয়ের জীবনে মেয়ে আর একটু বড় হলে বুঝবে, কিন্তু হঠাৎ করে অনেকগুলো মামা, দিদি, পিসি ছেড়ে চলে গেল, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ছেড়ে চলে গেল। আমি এখনো বিশ্বাস করি ছেড়ে হয়তো যায়নি, আমাকে ছেড়ে যেতে পারে, মেয়েকে ছেড়ে যাবে বলে আমি বিশ্বাস করি না। বাট এখন হতে পারে, যেভাবে ব্যক্তি আক্রমণ দেখেছি সেটা হতে পারে। কিন্তু এই যেগুলোর নাম বললাম, আমার দৃঢ় বিশ্বাস এটা হবে না, সেটা ইম্প্যাক্ট পড়তে পারে, সেটি রিকভার হয়ে যাবে। কিন্তু আমার স্ত্রীর প্রশ্নে যদি আমি বলি, যন্ত্রণা তো দেখেছে। রাত্রেবেলা 2-3টে পাইচারি করতাম, আমি নিজের আমি না মানে চেপে রাখতে পারি না বস, আমার যা মুখে থাকে আমি হঠাৎ বলেও ফেলি। দেখেছে তো, রাত্রে ঘুমাতে পারছি না, বিছানায় ছটফট করছি, ফোন দেখছি, হঠাৎ করে কবিতা পড়ছি, কে যেন বলেছিল, হে পথিক ভুল ট্রেনে উঠো না, যদি ভুল ট্রেনে উঠে পড়ো সঠিক যে কোনো নিকটবর্তী স্টেশনে নেমে যেতে হয়, নইলে ওই ট্রেন যাত্রার যন্ত্রণা বড় কঠিন। আমি এরকম এসেন্সের কবিতা, এরকম বাংলাদেশের কেউ লিখেছেন একজন, সরি নাম বলতে পারছি না, আমি দেখে বলতে হবে নামটা, বাট এরকম এসেন্সের কবিতা, এরকম জোরে জোরে বলছি, মনে হচ্ছে নিজের সঙ্গে ম্যাচ করছে। স্ত্রী তো দেখেছে যন্ত্রণাটা, ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, 3 মাস 4 মাস, কখনো 2 ঘন্টা, কখনো 1 ঘন্টা ঘুমিয়েছি, যন্ত্রণায় ছটফট করেছি। তো ফলে সে তো চাইবে তার স্বামীর, তার সহযোদ্ধা তার যন্ত্রণার লাঘব হোক। সেই জায়গা থেকে, সেই যন্ত্রণা থেকে সে আমাকে দেখেছে, এখন দেখছে আমি হ্যাপি, তো সে হ্যাপি, এখন শান্তিতে ঘুম হচ্ছে, বিন্দাস ঘুম হচ্ছে। আসলে কি বলতো, মনের মধ্যে অনেকগুলো রাগ, অনেকগুলো কথা যদি জমে থাকে না, আর সেগুলো যখন মন থেকে বের হয়ে যায়, আমি তো চেয়েছিলাম এটাই হোক, বের হয়ে যাক, শুনুক, বের হয়ে যাক, গেলে মানুষটা শান্ত হয়ে যাক। শোনা হয়নি, বের হয়ে যাবে, এখন রিল্যাক্সড, এখন বেশ। ওই জন্য বললাম না যে সেলিমদা যদি আসে, আমি 2টো হাত ধরে মানে অন্যায় স্বীকারও চাইতে পারবো এবং সবার সামনে প্রকাশ্য যেতে পারবো, আমার কোনো গিল্টি ফিল নেই। এবং আমি জানি এর জন্য আমার নেতা অভিষেক ব্যানার্জি, এর জন্য আমার নেত্রী মমতা ব্যানার্জি আমাকে কোনোদিন বলবে না কেন তুমি এরকম করেছো।
মমতা ব্যানার্জি শিখিয়েছে, বিমান বসে পায়ে মানে বিমান বসকে ডেকে শ্রদ্ধার সঙ্গে বসাতে মমতা ব্যানার্জি শিখিয়েছে। বিরোধী পরিষদে এই অনেস্টি থাকা দরকার। আমি যদি এখন সৃজন ভট্টাচার্যের বাড়ি যাই, মমতা ব্যানার্জি আমাকে কিচ্ছু বলবে না, কেন গিয়েছো? অভিষেক ব্যানার্জি একবারের জন্য প্রশ্ন করবে না। আচ্ছা, সৃজনকে জন্মদিনে যে কেক কাটার কথা ছিল, সৃজনের জন্মদিনে যে কেক কাটার কথা ছিল ফেসবুক পোস্টে, সৃজন আমার জুনিয়র, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেই বিশ্ববিদ্যালয়ে সৃজন আমার থেকে 2 বছর নিচে অন্য একটি বিভাগে পড়তো। সৃজনের সাথে আমার সেই সময় থেকে যোগাযোগ। একটা পোস্ট ছিল ফেসবুকে, ছবিটা খুব সুন্দর। সেই ছবিতে এডিট করেছিলাম আমি নিজে, একজন তুলে দিয়েছিল ছবিটা, আমি এডিট করেছিলাম। হ্যাঁ, ছবিটায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, হ্যাঁ, এডিট করা। নিচে সৃজন বসে, তুমি ওপরে পাইপের ওপরে এরকম ভাবে একটা মুখ দিয়ে জন্মদিনে কেক কাটবি না। ওটা খুব পচা একটা কথা বলেছিলাম, তারপর ওখানে কেউ এডিট করে লিখেছে কেক কাটবি না। হ্যাঁ, জন্মদিনে কি আবার কেক কাটবে? অবশ্যই কাটবো, আমি তো চাই সামনের জন্মদিনে কাটতে, কিন্তু সেটা হবে কিনা জানি না। আমি আবারও বলছি, আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক আছে, আমি যদি এখনই রাতে তোমাকে নিয়ে সৃজন ভট্টাচার্যের বাড়ি যাই, কেউ প্রশ্ন করবে না কেন সৃজনের বাড়িতে গেছি, জানি ওর বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে। কিন্তু আমি যদি সৃজন ভট্টাচার্যের বাড়ি যাই, কালকের থেকে সিপিএম এর অন্দরে আবার শুরু হবে, তৃণমূলে কি আসছে সৃজন? আমি আশা করব যদি সেই সম্ভাবনা থাকে, কেক তো অবশ্যই একদিন না একদিন কাটবো, সেই ইচ্ছা আমার থাকলো। সম্ভাবনাও আছে, রাজনীতির সম্ভাবনা খেলা, তার মানে তৃণমূলে আসতে হবে না। কোন সম্ভাবনা আছে? বলছি, সেটাই বলছি, সম্ভাবনা তো আছে। সৃজন যে দলটা করে সেই দলটা একদিন হিউজ মানে জনপ্রিয়তা পেল। সৃজন পার্লামেন্ট ওর বিধানসভাতে জিতলো, এলো, আমার দল মনে করলো যে ঠিক আছে প্রতিযোগীকে এবার বিধানসভাতে পাঠাও। বিধানসভার মধ্যে হয়তো কেকটা কাটা দেবে, তখন ওখানে সৌজন্যতা হবে, ওখানে আর তৃণমূল সিপিএম এ যাওয়ার প্রশ্ন নেই। একজন বিধায়কের কেক কাটতেই পারেন, হয়তো তখন কাটা হতে পারে। আমি সেই ভরসায় থাকবো, সৃজন আসুক, দেখা হবে। সেদিনের এক্সক্লুসিভ স্টোরিটা আমরা পাই যেন, যে যেদিন বিধানসভায় সৃজন আর প্রতিকূল একসঙ্গে বিধায়ক হয়ে কেক কাটছে, সেই দিনের ছবিটা আমরা যেন পাই প্রথম। অবশ্যই সেই ছবিটা আমি দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আমি জানি না সেই ছবিটা বেরোনোর পরে সৃজনের অবস্থান পার্টিতে কি হবে। প্রতিকূলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে এখন রাত 11টা বাজে। আমরা একটা দীর্ঘ সময় কথা বললাম এবং এই অভিজ্ঞতা একটা নতুনতর অভিজ্ঞতা, এবং যে কথাটা বলছিলাম যে একজন খুব স্পষ্টবাদী বক্তা তৃণমূল কংগ্রেস পেল, একজন স্ট্রাইকার প্লেয়ার পেল ভোটের আগে। নির্বাচনে কি হবে আমরা জানি না, প্রার্থী তালিকা ঘোষিত হয়নি, যদিও প্রতিকূল দাবি করছে যে তিনি প্রার্থী হতে চান না, ভোটে লড়তে চান না, তৃণমূল স্তরে কাজ করতে চান, কিন্তু শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না। শেষ পর্যন্ত দল সিদ্ধান্ত নেবে, কিন্তু দেখা যাক কি হয়। প্রতিকূলকে অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়া। এটুকু বলবো যে মাঠে খেলা হবে। হ্যাঁ, আমি হয়তো ইংল্যান্ড থেকে এসেছি, ওখানে শীতটা বেশি, এখানে শীতটা কম। প্রথম কয়েকদিন রিজার্ভ বেঞ্চেই বসবো, কিন্তু মাঠে নামলে প্রথমে একেবারে একটু ঠুকে খেলতে হয়, তারপরে প্রতিটা বল বাউন্ডারি বাইরে পাঠাবো, এটা কনফার্ম। বেশ, তাহলে সেই বাউন্ডারির অপেক্ষায় আমরা রইলাম। থ্যাংক ইউ। প্রতিকূলকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।